আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। তো কিছুদিন হলো আমাদের টেস্ট পরীক্ষা শেষ হলো। আবার অনেকে আছো যাদের এখনো টেস্ট পরীক্ষা চলছে। সো টেস্ট পরীক্ষার পরে আমাদের যে সিচুয়েশনটা হয় সেটা হচ্ছে যে ভাইয়া আমার মধ্যে একটা রিয়ালাইজেশন আসে যে আমার কোন চ্যাপ্টারে ল্যাকিংস আছে এবং কোন চ্যাপ্টার আমার আসলে এখন থেকে ভালো করে পড়া উচিত যেন বোর্ডে আসলে আমি সেই জিনিসটা ভালোভাবে অ্যান্সার করতে পারবো। তো এই যে তুমি ডিসিশন গুলো নিচ্ছ যে আমার এখন কোন চ্যাপ্টার ভালো করে পড়া উচিত যেন আমি বোর্ডে আসলে ওই চ্যাপ্টারটা ভালোভাবে অ্যান্সার করতে পারবো, সঠিকভাবে উত্তর করতে পারবো। সো এই যে ভালোভাবে উত্তর করতে পারবা সেই চ্যাপ্টার গুলো আসলে তুমি যদি আরেকটু স্মার্ট হও তাহলে তুমি এমন ভাবে পড়বা যেন বোর্ডে তো তুমি পারফেক্টলি অ্যান্সার করতে পারবা, সেই সাথে ভর্তি পরীক্ষায় আসলেও তুমি যেন সঠিকভাবে উত্তর করতে পারো। সো এই জন্যেই এখনকার মানে যুগে বর্তমানে স্মার্ট ডিসিশন হলো যে টেস্টের পরপরই তোমার এমন ভাবে পড়ালেখা করা যেন একসাথে তুমি বোর্ড পরীক্ষাও ভালো দিতে পারো, সেই সাথে ভর্তি পরীক্ষার জন্য নিজেকে এগিয়ে রাখতে পারো। সো ওই বিবেচনায় আমরা কিন্তু তোমাদের জন্য অলরেডি প্রি মেডিকেল কোর্স লঞ্চ করে দিছি এবং সেই সাথে প্রি ইঞ্জিনিয়ারিং প্লাস ঢাবি ক ইউনিটের কোর্সও কিন্তু আমরা লঞ্চ করে দিয়েছি। সো প্রি মেডিকেলের ক্লাস কিন্তু অলরেডি চলছে, সেই সাথে ঢাবি ক ইউনিট আর ইঞ্জিনিয়ারিং এর ক্লাস কিন্তু আমাদের আগামীকাল ওরিয়েন্টেশনের মাধ্যমে শুরু হবে। সো আজকে এই ফ্রি লাইফটাতে আমরা একটা টপিক নিয়ে হালকা পাতলা আলোচনা করব যেন তুমি বুঝতে পারো যে তোমার বোর্ডের জন্য যতটুকু প্রিপারেশন নেওয়া উচিত সেইটা নিলে এবং সেই সাথে আর কি কি অ্যাড করলে এক ঢিলে দুই পাখি মারতে পারবা। তার মানে বোর্ড পরীক্ষাটাও ভালো হবে, ভর্তি পরীক্ষার জন্য তুমি এগিয়ে থাকতে পারবা। ওকে ইয়োহিদ, ওয়ালাইকুম আসসালাম। ইয়ামুনরাজ, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তানজিম, ওয়ালাইকুম আসসালাম। তানজিল, ঠিক আছে। প্রভাতী, হ্যাঁ ওকে। তামিম ও এসএসসি এইচএসসি ক্লাস দেখতেছে, দেখছো? ওই পিঠেও তাল ফালাইতে হবে। ওকে, সো ভাইয়া যেটা বলতেছি সেটা হচ্ছে তোমরা যারা এইচএসসি 25 ব্যাচে আছো এবং আজকে এই লাইভটা ফেসবুকে দেখছো, তোমরা এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও যেন তোমাদের ফ্রেন্ডরাও বুঝতে পারে যে ক্যালকুলাস বা ডিফারেন্সিয়েশনের যতটুকু আমরা বেসিক শিখতেছি বোর্ডের জন্য, তার সাথে হালকা পাতলা আর কি শিখলেই আমরা ভর্তি পরীক্ষার জন্য এগিয়ে থাকতে পারবো। তো তোমরা অনেকেই একটা ভুল ধারণা নিজের মধ্যে পোষণ করে রাখো, সেটা হলো যে ভাইয়া বোর্ডের জন্য প্রিপারেশন আর ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন মনে হয় সম্পূর্ণ আলাদা। তো এটা কিন্তু একটা ভুল ধারণা, মনে রাখো। বোর্ডের জন্য তুমি যতটুকু পড়তেছো তার সাথে আর অল্প একটু অ্যাড করলেই কিন্তু ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশনটা হয়ে যায়। তো মনে রাখবা তোমাদের যেটা করা উচিত সেটা হলো এমন ভাবে পড়া যেন বোর্ডেরটাও কাভার করে এবং ভর্তি পরীক্ষাটাও কাভার করে। ওকে, আমি একটু আমার আইডি থেকে একটু এই ভিডিওটা একটু শেয়ার করে দিই। তোমরাও এই সুযোগে এই লাইভটা একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও যেন তোমাদের বন্ধুরাও খুব ইজিলি এই ভিডিওটা দেখতে পারে। সো আমাদের ইঞ্জিনিয়ারিং প্লাস ডিইউ এ কোর্স নিয়ে যদি আমি প্রথমে একটু বলি যে আমাদের ইঞ্জিনিয়ারিং প্লাস ডিইউ কোর্সে তোমরা যারা এনরোল করবা এবং তোমাদের যদি মনে হয় যে পরবর্তীতে মানে বোর্ড এক্সামের পরে যদি মনে হয় যে আমি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে চাই, আমি ইঞ্জিনিয়ারিং কোর্স করব না, সেক্ষেত্রে তোমরা কিন্তু সুইচ করতে পারবা, খুব ইজিলি সুইচ করতে পারবা।
ওকে, আমি একটু আমার আইডি থেকে শেয়ার করে দিলাম, তোমরাও তোমাদের আইডি গুলো থেকে একটু শেয়ার করে দাও, তাহলে তোমাদের ফ্রেন্ডরা সব দেখতে পারবে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা ক্যালকুলাসে ব্যবহারিক প্রয়োগ, এই ব্যবহারিক প্রয়োগের অঙ্কগুলো বোর্ডে একটু কম আসছে কিন্তু ভর্তি পরীক্ষায় আবার বেশি আসে। তো তখন মনে হইতে পারে যে আল্লাহ এগুলো মনে হয় নতুন অঙ্ক, বানানো অঙ্ক, কিন্তু না, তোমার বেসিকটা যদি স্ট্রং থাকে তাহলে তুমি যদি বোর্ডে আসে তাও পারবা, আর ভর্তি পরীক্ষায় আসলে তাও তুমি পারবা। তো আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ এনামুল ইসলাম রেহান ভাইয়া, পড়ালেখা করেছি বুয়েট থেকে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে এমবিএ কমপ্লিট করেছি। তো আজকে আমরা দেখব হচ্ছে ক্যালকুলাসের মধ্যে মেইনলি ডিফারেন্সিয়েশনের ব্যবহারিক প্রয়োগ। সো ডিফারেন্সিয়েশনের ব্যবহারিক প্রয়োগটা আমরা আজকে একটু দেখে ফেলবো। তো প্রথমেই যদি আমি বলি যে ডিফারেন্সিয়েশনের ব্যবহারিক প্রয়োগ মানে বাস্তব জীবনে যখন তুমি ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করতে যাও তখন মনে রাখবা ডিফারেন্সিয়েশনে যে জিনিসটা আসলে বাস্তব জীবনে অ্যাপ্লিকেশনে কাজে লাগে সেটা হলো সময়ের সাপেক্ষে পরিবর্তন। তাহলে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে সময়ের সাপেক্ষে পরিবর্তন, সময়ের সাপেক্ষে পরিবর্তন। সো এইটাই হলো আমাদের ডিফারেন্সিয়েশনের মধ্যে কাজে লাগে। এখন এই সময় সাপেক্ষে যে পরিবর্তন এটাকেই বলা হয় হার। তাহলে প্রশ্নে আসলে সময় সাপেক্ষে পরিবর্তন ওইটা বলা থাকবে না, বলা থাকবে হার। এখন হার মানে কি? হার মানে হচ্ছে সময়ের সাপেক্ষে যে পরিবর্তন সেটাকে আমরা বলবো হচ্ছে ডিডিটি। তার মানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো কোন প্রশ্নে তুমি যদি এই শব্দটা দেখতে পাও যে ধরো ক্ষেত্রফল পরিবর্তনে হার বলে দিছে, তারপর সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, যেমন আমরা জানি বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, তো এই পরিবর্তনের হার যদি বলে, এই হার কথাটা থাকা মানেই হচ্ছে ডিফারেন্সিয়েশনে ব্যবহারিক প্রয়োগের অঙ্ক। তখন তুমি বুঝবা হার মানেই হচ্ছে সময়ের সাপেক্ষে পরিবর্তন, তার মানে ওই ফাংশনকে আসলে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, ওই ফাংশনকে আসলে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, হ্যাঁ আসান, হ্যাঁ লক্ষ্য জিপিএ 5 যেই অ্যাকাউন্ট দিয়ে করতে পারবা, প্রি ইঞ্জিনিয়ারিং এ করছো সেই সেম নাম্বার দিয়ে এনরোল করলে তুমি সেম নাম্বার দিয়ে তোমার ওই অ্যাপে একটা অ্যাড হয়ে যাবে, জাস্ট প্রোগ্রামটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, ওকে। সো আমরা আসলে একটা প্রশ্ন দিয়ে দেখি এই প্রশ্নটা বুয়েটে আসছিল। এখন আমাদের অনেকেই আছো যে ভাই বুয়েট কথা শুনলেই মনে হয় যে আল্লাহ কঠিন অঙ্ক, এটা নিশ্চয়ই আমি পারবো না। তো মনে রাখো বুয়েটের প্রশ্ন কিন্তু অনেক সহজ হয় যদি তোমার বেসিকটা স্ট্রং থাকে। বেসিক স্ট্রং থাকলে বুয়েটের প্রশ্ন কিন্তু তোমার কাছে সহজ লাগবে। তো আসলে আমরা একটু প্রশ্নটা পড়ি। বলছে যদি কোন সমবাহু ত্রিভুজ, তো ফার্স্টে বলে দিছে সমবাহু, সমবাহু ত্রিভুজের বাহু প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার, প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার, এবং ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে 12 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পায়। তাহলে প্রতি সেকেন্ড মানেই হচ্ছে প্রতি সেকেন্ডে কতটুকু করে বৃদ্ধি পাচ্ছে সেই হার তোমাকে বলে দিছে। তার মানে পরিবর্তনের হারটা তুমি জানো যে প্রতি সেকেন্ডে বাহুটা বাড়তেছে √3 সেন্টিমিটার, আর প্রতি সেকেন্ডে ক্ষেত্রফল বাড়তেছে হচ্ছে 12 বর্গ সেন্টিমিটার। এখন প্রশ্ন বলছে তবে সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য বের করতে আমাকে বলছে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা কত হবে। তাহলে আমি যদি এখন একটু চিত্র দিয়ে বুঝাই, তাহলে আমাকে ধরো একটা সমবাহু ত্রিভুজ আছে এরকম, এই সমবাহু ত্রিভুজের যে বাহুটা আছে সেই বাহুটাকে যদি আমি এ ধরি, আর এই যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটাকে যদি আমি বড় হাতে এ ধরি, বাহুকে ধরলাম ছোট হাতে এ আর ক্ষেত্রফলটাকে ধরলাম হচ্ছে বড় হাতে এ। এখন বলছে যে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা কি হয়ে যায়, প্রতি সেকেন্ডে ক্ষেত্রফলটা বৃদ্ধি পায়। তাহলে প্রতি সেকেন্ডে আমার ক্ষেত্রফলটা বৃদ্ধি পাচ্ছে, প্রতি সেকেন্ডে যে ক্ষেত্রফলটা কি হচ্ছে বলতো, বৃদ্ধি পাচ্ছে। এই যে ক্ষেত্রফলটা বড় হচ্ছে, দেখছো? তার মানে ভিতরের ত্রিভুজটা থেকে বাইরের ত্রিভুজটা কি হয়ে গেল, বড় হয়ে গেল। তাহলে ভিতরের ত্রিভুজটা যদি হয় এ, তাহলে 1 সেকেন্ড পরে এই নিচে বাহুটা কি হবে, √3 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। তার মানে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরছি ছোট হাতে এ, এই যে বাহুর দৈর্ঘ্যটা এইটার প্রতি সেকেন্ডে বৃদ্ধির হার, হার মানে হলো আমরা বলছিলাম ডিডিটি দিয়ে দিবা,
তাহলে বাহুর দৈর্ঘ্যের পরিবর্তনের হারটা বলে দিছে √3 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে বাহুটার দৈর্ঘ্যের পরিবর্তন প্রতি সেকেন্ডে মানে সময়ের সাপেক্ষে পরিবর্তনটা বলে দিছে। সেই সাথে আমাকে সময়ের সাপেক্ষে ক্ষেত্রফলের পরিবর্তনটাও বলে দিছে। তার মানে ডি বড় হাতে a/dt এটাও বলে দিছে। এটা হচ্ছে 12 সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড। ঠিক আছে, dA/dt এটাও বলে দিছে। এখন এইখান থেকে আমাকে বলছে a এর মান কত, তার মানে বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। ছোট হাতে a, এই ছোট হাতে a এর মান কত এটা বের করতে বলছে। ঠিক আছে, আবার বলি, যখনই কোনো পরিবর্তনের হার বলে দিবে যে প্রতি সেকেন্ডে এতটুকু করে বাড়তেছে, মানে প্রতি সেকেন্ডে বাড়তেছে, আস্তে আস্তে বড় হচ্ছে, ঠিক আছে, তার ক্ষেত্রফল বাড়তেছে বা কমতেছে, এই যে বৃদ্ধি পাওয়া হ্রাস পাওয়া, তার মানে সময় সাপেক্ষে পরিবর্তন হওয়া, এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। সো বাস্তব জীবনে এই ধরনের অঙ্ক যখন আসবে তোমাকে কোথাও কিন্তু বলবে না যে ডিফারেন্সিয়েশনের অঙ্ক। বুয়েটে যখন আসছিল তখন কিন্তু বলে নাই যে এটা ডিফারেন্সিয়েশনের অঙ্ক। তো এটা তোমাকে বুঝে নিতে হবে যে সময়ের সাপেক্ষে পরিবর্তন মানেই হচ্ছে ডিফারেন্সিয়েশন। বুঝতে পারছি? সময় সাপেক্ষে পরিবর্তন মানেই হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো এই ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলোতে তুমি যেটা করবা সেটা হচ্ছে ডিডিটি লেখার পর সূত্র বসায় দিবা। যেমন আমি ক্ষেত্রফলের সূত্র জানি, আমি সমবাহু ত্রিভুজে ক্ষেত্রফলের সূত্র জানি। সমবাহু ত্রিভুজে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। √3/4a², এটা হচ্ছে সমবাহু ত্রিভুজে ক্ষেত্রফলের সূত্র। এখন এইখান থেকে দেখো, আমি যদি এখন ডিফারেন্সিয়েশন করি, √3/4 থেকে যাবে a² কে ডিফারেন্সিয়েশন করলে 2a, কিন্তু আমি তো t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে এইটার আমাদের চলককে ডিফারেন্সিয়েশন আকারে লিখে দিতে হবে। তাহলে a² কে ডিফারেন্সিয়েশন করলে 2a, কিন্তু এটা তো অন্য চলক, তাহলে ওই চলকের ডেরিভেটিভ থেকে যাবে, তার মানে dA/dt টা থেকে যাবে, ইজ ইকুয়াল টু হচ্ছে 12। ঠিক আছে, আবার বলি, √3/4 থাকলো, a² কে √over করলে 2a, কিন্তু a তো t না, মানে আমি তো t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে a হলো অন্য চলক, অন্য চলক হইলে dA/dt টা থেকে যাবে। এখন দেখো, তুমি dA/dt কিন্তু মান তুমি অলরেডি জানো, dA/dt মান হচ্ছে √3, তো এই মানটা এখানে বসায় দাও। √3 dA/dt এই মানটা তুমি এখানে বসায় দাও, বসায় দিলেই তুমি হিসাব করে ভ্যালুটা পেয়ে যাবা। তাহলে এটা হচ্ছে √3/4 2a থাকলো, dA/dt ভ্যালুটা √3 বসায় দাও, ইজ ইকুয়াল টু হচ্ছে 12। এই পাশে থাকতেছে হচ্ছে 12। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এখন দেখো a এর মান তুমি পেয়ে যাবা, তুমি a এর মানটা পেয়ে যাবা। তাহলে এটা কাটা গেলে এটা হচ্ছে কত, 2, 2 এই পাশে গেলে হচ্ছে 24, √3 মানে হচ্ছে 3, 3 দিয়ে ভাগ করলে 8, তাহলে একক হবে সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এটাই হচ্ছে বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, সিয়াম বাংলাদেশে আছে, সিয়াম। ওকে, হ্যাঁ হাবিব, আমাদের এখানে তুমি লক্ষ্য GPA 5 যে কোর্স, যে অ্যাকাউন্ট বা যে ফোন নাম্বার দিয়ে লগ ইন করে করো, সেম ফোন নাম্বার দিয়ে লগ ইন করে তুমি ইঞ্জিনিয়ারিং প্লাস ডিইউ এর কোর্স করতে পারবা। ঠিক আছে, ওকে। সো দেখো, কঠিন লাগছে না, খালি কি জানা লাগতো, এই কথাটা জানা লাগতো যে ডিফারেন্সিয়েশনের অঙ্কে ডিফারেন্সিয়েশন কথা না বললেও সেটা ডিফারেন্সিয়েশনের অঙ্ক। বুঝবো কিভাবে? যদি সময়ের সাপেক্ষে পরিবর্তনটা দিয়ে দেয়, সময়ের সাপেক্ষে পরিবর্তনটা দিয়ে দেয়। ওকে, তানজিম আহমেদ অন্তর বলছে প্রি মেডিকেল প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে শুভকামনা। অবশ্যই। সো প্রি মেডিকেলের মতোই আমরা প্রি ইঞ্জিনিয়ারিং ও শুরু করছি। তো তোমাদের যাদের স্বপ্ন হচ্ছে আমি হয় ইঞ্জিনিয়ারিং এ পড়বো, অথবা যাদের স্বপ্ন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, তো এটা হচ্ছে দুইটার জন্যই প্রাথমিক যে প্রোগ্রাম সেইটা। তো পরবর্তীতে বোর্ড এক্সামের পরে তোমার যদি মনে হয় যে না আমি ঢাকা ভার্সিটি কোর্সটাকেই মেইন ফোকাস করব, তখন কিন্তু তুমি সুইচ করতে পারবা। আমি এই কোর্স থেকে তুমি ইঞ্জিনিয়ারিংটা বাদ দিয়ে ঢাকা ইউনিভার্সিটি যে এ ইউনিটের কোর্স আছে সেখানে তুমি সুইচ করতে পারবা। ঠিক আছে, তো টেনশন ফ্রি থাকবা একদম। ওকে, আরেকটা অঙ্ক দেখি। সো একইভাবে এখানেও দেখো, এই অঙ্ক দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যেটা ডিফারেন্সিয়েশনের অঙ্ক, কারণ কোথাও লেখা নাই ডিফারেন্সিয়েশনের অঙ্ক। এটা হচ্ছে ভর্তি পরীক্ষার কাহিনী। তোমাকে বোর্ড এক্সামে কিন্তু বোঝা যায় যে ও আচ্ছা, খ সেট গ সেট এখানে ডিফারেন্সিয়েশন অঙ্ক থাকবে, তাই না?
কোন বিভাগ, ওই বিভাগে আমরা জানি ডিফারেন্সিয়েশনের অঙ্ক থাকে, এজন্য আমরা বুঝতে পারি। কিন্তু এখানে দেখো কুয়েটে আসা প্রশ্ন, এখানে কিন্তু ডিফারেন্সিয়েশন কথাটা কোথাও লেখা নাই, কিন্তু কি লেখা আছে প্রশ্নটা পড়লে তুমি দেখতে পাবা যে একটা গোলাকার বুদবুদের ব্যাসার্ধ বৃদ্ধির হার, এই যে হার কথাটা এখানে স্পষ্টভাবে বলে দিছে, ব্যাসার্ধ বৃদ্ধির হার। আমি বলছিলাম হার কথাটা থাকা মানেই হচ্ছে সময়ের সাপেক্ষে পরিবর্তন। সো সময়ের সাপেক্ষে পরিবর্তনটা বলে দিছে, আর সময় সাপেক্ষে পরিবর্তন মানেই হচ্ছে ডিডিটি, মানে ডিফারেন্সিয়েশন। তো এইটা দেখে বুঝে গেলাম যে এটা ডিফারেন্সিয়েশনের অঙ্ক। সো আমাদের গোলাকার একটা বুদবুদ আছে, আমরা জানি আমাদের যদি গোলাকার একটা বুদবুদ থাকে, এই হচ্ছে সেই গোলাকার একটা বুদবুদ, কিন্তু এটা 3D হবে, এটা এরকম 2D না, এটা হচ্ছে 3D। ঠিক আছে, সো এই যে গোলাকার বুদবুদ, এই গোলাকার বুদবুদে আমাদের এখানে ব্যাসার্ধ দিয়ে দিছে। সো ব্যাসার্ধ আমি ধরলাম ছোট হাতে আর, তো এই ছোট হাতে আর এর সময় সাপেক্ষে পরিবর্তনটা বলে দিছে, ব্যাসার্ধ বৃদ্ধি হার। তো ব্যাসার্ধের সময়ের সাপেক্ষে পরিবর্তন ডিডিটি অফ আর, এটা বলে দিচ্ছে। এটা কত বলছে? 0.2 মিলিমিটার পার সেকেন্ড। ওকে, এরপর আবার বলছে যে যখন ব্যাসার্ধ 7 মিলিমিটার, তার মানে ব্যাসার্ধে একটা ফিক্সড ভ্যালু বলে দিছে, যে আমার ফিক্সড ভ্যালু বলে দিছে যে আর এর মান হচ্ছে 7। তাহলে যখন আর হবে 7 মিলিমিটার, তখন ওই গোলাকার আয়তন, আয়তন দুইবার চলে আসছে, আয়তন বৃদ্ধির হার, ওই গোলাকার বস্তুর আয়তন, গোলাকার বস্তুর আয়তন বৃদ্ধির হার বাইক করতে বলছে। তাহলে গোলাকার বুদবুদের আয়তন বৃদ্ধির হারটা আমাকে কি করতে হবে বলতো? বাইক করতে হবে, আয়তন বৃদ্ধির হার বের করতে হবে। আয়তন বৃদ্ধির হার মানে আয়তনকে আমরা যদি এখন ভলিউম ভি ধরি, তাহলে আমাকে আসলে ডিডিটি অফ ভি এইটা বের করতে বলছে, যে সময়ের সাপেক্ষে আয়তনের পরিবর্তন, সময়ের সাপেক্ষে আয়তনের পরিবর্তন। কারণ আমরা জানি হার মানেই হচ্ছে আসলে সময়ের সাপেক্ষে পরিবর্তন। ঠিক আছে, ওকে, হ্যাঁ। আমি কি বলছিলাম, এসব ক্ষেত্রে তুমি সূত্র বসাইলে অঙ্কটা হয়ে যাবে, সূত্র বসাইলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আসলে ডিডিটি অফ ভি বের করতে বলছে। তাহলে ডিডিটি অফ ভি, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই গোলাকার বস্তুর আয়তনের সূত্র বসায় দিব। গোলাকার মানে হচ্ছে 3D, তো আমরা জানি 3D গোলকের আয়তনের সূত্র কি বলতো? আয়তনের সূত্র হচ্ছে, হ্যাঁ বলো দেখি কে কে পারো, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র, 4/3 পাই আর কিউব। ঠিক আছে তো নাকি? হ্যাঁ, ওকে, এখন এইটাকে ডিফারেন্সিয়েশন করে দাও। সো দেখো 4/3 থাকলো, পাই থাকলো, আর কিউব কে ডিফারেন্সিয়েশন করলে 3 আর স্কয়ার, আর কিউব কে ডিফারেন্সিয়েশন করলে 3 আর স্কয়ার। এখন এই যে আর, এটা তো আর টি না, এটা তো অন্য চলক। তো অন্য চলক হইলে ডিআর বাই ডিটি থেকে যাবে, তার মানে ওইটা ডেরিভেটিভ থেকে যাবে। আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, কিন্তু এটা আর, আর হচ্ছে অন্য চলক, এই জন্য ডিআর বাই ডিটি থেকে যাবে। ওকে, আরিফ বলছে ও চলে আসছে। ওকে, থ্যাংক ইউ আরিফ। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে দেখো 3 3 কাটা যায়, 3 3 কেটে দিব এবং বাকি ভ্যালুগুলো বসায় দিব। তো বাকি ভ্যালুগুলো বসায় দাও। 4 পাই এর ভ্যালু বসাও 3.1416, আর স্কয়ার, আর এর মান জানি, এই যে আর এর মান হচ্ছে 7, তাহলে 7 স্কয়ার, আর ডিআই বাই ডিটি এটার মানও জানি 0.2। এবার দেখো কত আসে, এটা দেখো হিসাব করে দেখো কত আসে। ওকে, আমাদের বুয়েটে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যাবে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আবার ক্যালকুলেটর ইউজ করা যাবে না। তো কত আসে দেখো তো? সিয়াম এক একবার এক এক অ্যান্সার বলছো। 123, তাই না? 123.15 একক কি হবে? একক হবে যেহেতু আয়তন, তাহলে মিলিমিটার কিউব পার সেকেন্ড, মিলিমিটার কিউব পার সেকেন্ড, এটা হবে আমাদের একক। ঠিক আছে, মিলিমিটার কিউব পার সেকেন্ড। হ্যাঁ, এবার ঠিক আছে সিয়াম।
ওকে, হ্যাঁ, আরফিন বলছে 4/3 পাই আর কিউব। জোস। সো ব্যাপারটা দেখো খুব ইজি। তোমাকে জাস্ট কি দেওয়া আছে সেটা বুঝতে হবে এবং যেটা বের করতে বলছে সেটা সূত্র জানতে হবে। সেটা সূত্র জানলেই কিন্তু তুমি ইজিলি বের করে ফেলতে পারবা যে যেই ভ্যালুটা তোমার চাইছে। ঠিক আছে, সহজ আছে কিন্তু এটা, তাই না? ওকে, আরেকটা দেখো, আরেকটা দেখো, আরেকটা দেখো কি বলছে এবার। হ্যাঁ রাইসুল, বলো কি বলতে চাচ্ছ। আরেকটা দেখো কি বলছে। বলছে একটা গোলাকার পানি ভর্তি বেলুন, পানি ভর্তি বেলুন। সো বেলুনটাও কিন্তু গোলকের মতো। বেলুনটাকেও আমরা কি চিন্তা করতেছি, বেলুনটাকেও আমরা গোলকের মতো চিন্তা করতেছি। সো এই যে পানি ভর্তি বেলুন, তাহলে এই বেলুনে কি করলাম, এই বেলুনে আমরা ছিদ্র করে দিছি। তো ছিদ্র করে দিলে তা থেকে প্রতি মিনিটে 4 সেন্টিমিটার কিউব, এই যে এই কথাটা দিয়ে বুঝলাম এটা ডিফারেন্সিয়েশনের অঙ্ক, ক্যালকুলাসের অঙ্ক। সেটা কি বলতো, হার। যে প্রতি মিনিটে 4 সেন্টিমিটার কিউব হারে পানি বেরো যাচ্ছে। তার মানে এই বেলুনের মধ্যে পানি ছিল। আমরা যেটা করছি, আমরা একটু দুষ্টামি করছি। আমরা কি করছি, এটার মধ্যে এই যে ঠাস করে একটা ফুটা করে দিছি, ঠাস করে ফুটা করে দিছি। ফুটা করে দেওয়ার ফলে এই দিক দিয়ে এই যে পানি বেরো যাচ্ছে এখন, এই যে দিক দিয়ে সাই করে এখন এই যে পানি বেরো যাচ্ছে। এই যে পানি বেরো যাচ্ছে, এইটার রেট কত, রেট হচ্ছে 4 সেন্টিমিটার কিউব/সেকেন্ড। ওকে, হার, হার মানেই হচ্ছে পার সেকেন্ড, মানে সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, বুঝতে পারছি। আচ্ছা, এইটায় পানি বেরো যাচ্ছে। ওকে, এবার বলছে যে যখন ব্যাসার্ধ, যখন ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তাহলে আমাকে এই গোলকে ব্যাসার্ধটাও বলে দিছে, এই গোলকে ব্যাসার্ধটাও বলে দিছে। তো এই গোলকে ব্যাসার্ধটা বলে দিছে হচ্ছে 8 সেন্টিমিটার। তখন কি হারে উপরিতল হ্রাস পায়? কারণ আমরা জানি পানি বেড়ে গেলে বেলুনটা কি হবে, চুপসায় যাবে না? তো বলছে এই যে উপরিতল, উপরিতল মানে উপরের ক্ষেত্রফলটা, বেলুনের উপরের ক্ষেত্রফলটা কি হারে হ্রাস পায় এটা বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে দুইটা জিনিস, দুইটা জিনিস। একটা হলো দেখো যেই অ্যামাউন্টে পানি বের হয়ে যাচ্ছে এটা এককের দিকে তাকাও, এককের দিকে তাকাও, 4 সেন্টিমিটার কিউব/সেকেন্ড। এখন বলো সেন্টিমিটার কিউব এইটা কি দৈর্ঘ্যের একক, ক্ষেত্রফলে একক, নাকি আয়তনে একক? সেন্টিমিটার কিউব এটা কি দৈর্ঘ্যের একক, ক্ষেত্রফলে একক, নাকি আয়তনে একক? হ্যাঁ, ও আচ্ছা, প্রতি মিনিট বলছে, প্রতি মিনিট। এই যে দেখো মিনিট বলে দিচ্ছে, সরি, তাহলে এটা সেকেন্ড হবে না, এটা হবে মিনিট। তো যে প্রশ্নটা করলাম সেটা অ্যান্সার দাও, যে প্রতি মিনিটে যদি 4 সেন্টিমিটার কিউব হারে পানি বের হয়ে যায় তাহলে এটা, হ্যাঁ সিএম সুন্দর অ্যান্সার দিছ, সেটা হচ্ছে এটা ভলিউম, এটা হচ্ছে আয়তনে একক। না বিস্ট, এটা ক্ষেত্রফলে একক না, এটা আয়তনে একক। তার মানে তোমাকে আসলে আয়তনে পরিবর্তনটা বলে দিছে। তার মানে এখানে আসলে তোমাকে এই গোলকের dv/dt-টা বলে দিছে, dv/dt-টা বলে দিছে 4 সেন্টিমিটার কিউব/মিনিট। তার মানে গোলকে আয়তনে পরিবর্তন, মানে আয়তনটা যে চুপসায় যাচ্ছে, চুপসায় গেলে কি আয়তন কমে যায়, তো আয়তনে পরিবর্তনটা বলে দিছে। সেই সাথে তোমাকে ব্যাসার্ধ বলে দিছে, সেটা হচ্ছে 8 সেন্টিমিটার। ভাই আমাকে কি বের করতে বলছে, আমাকে বলছে উপরিতল কি অ্যামাউন্টে হ্রাস পাবে। উপরিতল মানে কি, সারফেস। উপরিতল মানে হচ্ছে সারফেস, মানে ক্ষেত্রফল। তার মানে আমাকে আসলে ক্ষেত্রফলে পরিবর্তনটা বের করতে বলছে। এই যে ক্ষেত্রফলের পরিবর্তন বের করতে বলছে। তাহলে দেখো এই হচ্ছে কাহিনী, এই যে ইজি জিনিস, ইজি জিনিস। বুঝতে পারছি। ওকে, তো কি কি দেওয়া আছে সেটা আমরা বুঝে নিলাম, আর যেটা বের করতে বলছে সেটাও বুঝে গেলাম। এখন ফার্স্ট অফ অল দেখো dA/dt। সো আমি এটা আগেও বলছিলাম, যেটা বের করতে বলছে সেটা সূত্র বসাইতে হবে। তাহলে dA/dt সূত্রটা আমরা লিখে ফেলবো। তাহলে dA/dt এটা বের করতে বলছে, তাহলে আমরা এই a এর সূত্রটা লিখে ফেলবো। তো আমরা জানি গোলকের উপরিতলে ক্ষেত্রফলের সূত্র কি বলতো,
গোলকের উপরিতলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। তাহলে 4πr², এটা হচ্ছে উপরিতলের ক্ষেত্রফলের সূত্র। সো আমরা এইটা ইউজ করব। হ্যাঁ, তো এখন দেখো 4πr², এটাকে যদি আমি এখন ডিফারেন্সিয়েশন করি, 4π থাকলো, r² কে ডিফারেন্সিয়েশন করলে 2r, কিন্তু r তো হলো অন্য চলক, এর জন্য dr/dt দিয়ে দিতে হবে। অন্য চলককে তুমি যখনই ডিফারেন্সিয়েশন করবা dr/dt তুমি অবশ্যই দিয়ে দিতে হবে। বুঝতে পারছি? ওকে, এখন দেখো এই যে আমি এখন মান বসাবো, অ্যান্সার পেয়ে যাব, শেষ। তাহলে মান বসায় দাও। 4 পাই এর মান হচ্ছে 3.1416, 2 আর হচ্ছে কত? আর হচ্ছে এই যে দেওয়া আছে দেখো 8, আর দেওয়া আছে 8। ওকে, dr/dt কত? এই যে গ্যাঞ্জাম, দেখো সবগুলা মান বসাইতে পারছি। dr/dt এই মানটা আমি জানি না। এই যে dr/dt মান আমি জানি না, আমি জানি হচ্ছে dv/dt। dv/dt মান জানি, কিন্তু আমার এই ভ্যালু বাইক করতে গেলে dr/dt মান লাগবে। তো আমার যেহেতু এই মানটা লাগবে, আমরা যেটা করব সেটা হলো এইখান থেকে এই dr/dt মানটা বের করব, সেটা এখানে বসায় দিব, বসায় দিলে অ্যান্সার পেয়ে যাব। ওকে, আসো আমরা এখান থেকে এইটার মানটা বসানোর চেষ্টা করি, বাইক করার চেষ্টা করি। ঠিক আছে, এই মানটা বাইক করার চেষ্টা করি। সো আমাদের বলে দিছে dv/dt হচ্ছে 4। dv/dt কত? 4। তাহলে এখন এই dv/dt সূত্র বসায় দাও। তাহলে আমরা এই v এর সূত্র জানি, v মানে ভলিউম, মানে আয়তন। আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³। 4/3πr³, এটা হচ্ছে আয়তন। ঠিক আছে, আয়তনের সূত্র বসায় দিলাম। এখন এইটাকে ডিফারেন্সিয়েশন করে দাও। 4/3 থাকলো, পাই থাকলো, r³ কে ডিফারেন্সিয়েশন করলে 3r²। r³ কে ডিফারেন্সিয়েশন করলে 3r²। এই 3r² থাকলো, এই r কে আবার ডিফারেন্সিয়েশন করলে dr/dt, এই ভ্যালু দেওয়া আছে 4। এই ভ্যালুটা কত দেওয়া আছে? 4। এখন এইখানে যদি আমি অন্য মানগুলো বসায় দিই, তাহলেই দেখো dr/dt এর ভ্যালু চলে আসবে। অন্য মানগুলো বসায়া সাইড চেঞ্জ করো, অন্য মানগুলো বসাও, বসায়া সাইড চেঞ্জ করো, সাইড চেঞ্জ করলেই দেখো dr/dt মান চলে আসবে, তাই না? এখানে দেখো খেয়াল করো, এই যে 3 কাটা যায়, 4πr² কে ওই পাশে 4 এর নিচে নিয়ে যাও, তাহলে উভয় পক্ষ থেকে 4 কাটা যায়, 4 এবং 4 কাটা যায়। তাহলে এটা মান কত চলে আসে? এটা মান চলে আসে 1/πr²। 1/πr²। তাহলে কত আসে? 1/πr²। পাই মানে হচ্ছে 3.1416, আর হচ্ছে কত? 8²। ওকে, এটা এইভাবে রেখে দিই। হ্যাঁ, পাই মানে হচ্ছে 3.1416, r² মানে হচ্ছে 8²। ঠিক আছে, ওকে, এই মানটা এখন এখানে বসায় দাও। এই মানটা এখন এখানে বসায় দাও যে 1/3.1416, r² মানে হচ্ছে 8²। তখন দেখো উভয় পক্ষ থেকে যে 3.1416 কাটা, একটা 8, একটা 8 কাটা, আবার দেখো এই যে 4 আর এই যে 2, 4 আর 2 গুণ করলে কিন্তু 8, তখন এই 8 এর সাথেও কাটা। তার মানে কি থাকতেছে বলতো? আমাদের মনে হয় অ্যান্সারটা 1 থাকতেছে। তাহলে 1। আর এটা কিন্তু ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে কি একক হবে বলতো? সেন্টিমিটার স্কয়ার পার মিনিট হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যে 1 সেন্টিমিটার স্কয়ার পার মিনিট। ওকে, পারফেক্ট অ্যান্সার, পারফেক্ট অ্যান্সার। হ্যাঁ, ওকে, মিহি বলছে ওর আগামীকাল বায়োলজি এক্সাম, সো বায়োলজি এক্সাম হলে বায়োলজিটা পড়ো। রাকিব বলছে ওর কালকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সাম, কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সামটা পড়ো, তাই না? ওইটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে, আমি আজকে ক্লাসে যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে, যারা দেখবা যে ওই যে দেখবা না তোমাদের কিছু বড় ভাইয়ারা এখন ভর্তি পরীক্ষা দিচ্ছে, তো কিছু বড় ভাইয়া আপু থাকে না যে সব জায়গায় চান্স পায়, ঢাকা ভার্সিটিতে চান্স পাচ্ছে, বুয়েটে চান্স পাচ্ছে, কুয়েটে চান্স পাচ্ছে, আবার দেখবা কিছু বড় ভাইয়া আপু থাকে যারা কোথাও চান্স পায় না। তো এটা কেন হয়? তুমি তো বুঝতেইছো যে ভাই, সবাই তো বোর্ড এক্সামে ভালো করে, সবাই জিপিএ 5 পাচ্ছে,
কিন্তু ভর্তি পরীক্ষায় গিয়ে এই ঝামেলাটা কেন হচ্ছে যে জিপিএ 5 পাওয়া দুইজন স্টুডেন্ট একজন সব জায়গায় চান্স পাচ্ছে আর একজন সব জায়গায় চান্স পাচ্ছে না। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো একজন কিন্তু আগে থেকেই স্ট্র্যাটেজিটা ঠিক করছে যে ভাই আমার টার্গেট হচ্ছে বোর্ডে ভালো করা এবং ভর্তি পরীক্ষাতে এগিয়ে থাকা। তো বোর্ডে ভালো করা এবং ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকা এটার জন্য তোমাকে ডাবল কাজ করার কোনো দরকার নাই। তোমাকে যেটা করতে হবে সেটা হলো বোর্ড এক্সামের জন্য তুমি যা শিখবা সেইটা কিভাবে ভর্তি পরীক্ষায় আসে ওই জিনিসটা জেনে রাখতে হবে। তুমি যখনই ওই জিনিসটা জেনে যাবা তখনই কিন্তু খুব ইজিলি তুমি ধরে ফেলতে পারবা যে আসলে কিভাবে পড়লে তোমার বোর্ড এক্সাম এবং ভর্তি পরীক্ষা দুইটাই কভার করবে। ঠিক আছে? তো আমি আজকে সেটাই দেখানোর চেষ্টা করতেছি যে ডিফারেন্সিয়েশনে আমরা সবাই জানি, যারা ডিফারেন্সিয়েশন পারো তোমরা সবাই জানো যে এসব ডিফারেন্সিয়েশন আমরা ইজিলি পারি। কিন্তু ভর্তি পরীক্ষার যে প্রশ্ন সেখানে কিন্তু সরাসরি ডিফারেন্সিয়েশন কথাটা উল্লেখ থাকে না। তো কিভাবে সেটা ডিফারেন্সিয়েশনে অঙ্ক হয় সেটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে? ওকে, আরেকটা অঙ্ক দেখো। এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক এবং এইটা যে ডিফারেন্সিয়েশনের অঙ্ক সেটা তোমাকে প্রশ্ন পড়ে বুঝতে হবে। প্রশ্নের কোথাও কিন্তু লেখা নাই। প্রশ্নের কোথাও কিন্তু লেখা নাই। দেখো, বলছে 6 ফুট লম্বা ব্যক্তি 15 ফুট উঁচুতে অবস্থিত প্রদীপের দিকে। প্রদীপ মানে ল্যাম্প বা লাইট। তাহলে আমাদের 6 ফুট তাহলে এই হচ্ছে আমাদের ধরনের একটা রাস্তা আছে। রাস্তার এখানে একটা লাইট আছে। রাস্তার এখানে একটা কি আছে বলতো? লাইট আছে। তাহলে এই হচ্ছে আমাদের সেই লাইট। এই যে লাইট, ঠিক আছে? লাইট আলো দিচ্ছে। তাহলে এই লাইটটা কত উচ্চতায় বলতো? এই লাইটের উচ্চতাটা বলে দিছে যে এই লাইটের উচ্চতা হচ্ছে 15 ফুট। তাহলে লাইটের উচ্চতা হচ্ছে 15 ফুট। ঠিক আছে? 15 ফুট হচ্ছে লাইটের উচ্চতা। এখন এই লাইটের দিকে, এই প্রদীপের দিকে 6 ফুট লম্বা একটা মানুষ। তাহলে 6 ফুট লম্বা একটা মানুষ, এই যে মানুষটা, এই যে 6 ফুট লম্বা। তাহলে এই যে মানুষটা, এই যে স্পাইক করা চুল, এই মানুষটার উচ্চতা কত? এই মানুষটার উচ্চতা হচ্ছে 6 ফুট। তাহলে এই মানুষটা প্রদীপের দিকে হেঁটে যাচ্ছে। তাহলে এই মানুষটা প্রদীপের দিকে হেঁটে যাচ্ছে কিভাবে? 5 ফিট পার সেকেন্ড বেগে। 5 ফিট পার সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে। তার মানে এখানে হেঁটে যাচ্ছে, সেটা হচ্ছে 5 ফিট পার সেকেন্ড বেগে সে প্রদীপের দিকে হেঁটে যাচ্ছে। আচ্ছা, বলছে ছায়া কিভাবে ছোট হবে? খুবই অদ্ভুত একটা কোশ্চেন, যে ছায়া কিভাবে ছোট হবে। এখন ছায়া কিভাবে পড়ে বলো? লাইট যদি ওই দিকে থাকে, আমি যদি ওই দিকে ফেস করে হেঁটে যাই, ছায়া পড়বে কিন্তু পিছনের দিকে। ছায়া পড়বে কোন দিকে বলতো? ছায়া পড়বে কিন্তু পিছনের দিকে। তার মানে এইখান থেকে আমরা যদি চিন্তা করি, এইখান থেকে তার ছায়াটা পড়বে এই যে এইখানে, এই যে এইখানে ছায়াটা পড়বে। তার মানে ছায়াটা পড়বে আসলে এইভাবে। এই যে তার ছায়াটা, এই যে ছায়া, এই যে ছায়া, দেখছো? এই যে এটা হবে তার ছায়া। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই মানুষটা যদি এখান থেকে সামনে আগায়, এই মানুষটা যখন এখান থেকে সামনে আগাবে, তাহলে মানুষটা যখন এখানে চলে আসলো, খেয়াল করো, মানুষটা যখন এখান থেকে এখানে চলে আসলো, সামনে আগাইলো, সামনের দিকে চলে গেল, এখন দেখো ছায়াটা কি সেম থাকবে? ছায়াটা কি সেম থাকবে? বলা হলো না ভাইয়া, এই যে ছায়াটা দেখেন কমে গেছে, ছায়াটা কিন্তু ছোট হয়ে গেছে। এই যে ছায়াটা, এই যে দেখছো ছায়াটা কিন্তু সাইজে ছোট হয়ে গেছে। আগে ছায়া ছিল এতটুকু, এখন ছায়া হয়ে গেছে এতটুকু। তার মানে ও যত সামনে আগাচ্ছে ছায়ার অ্যামাউন্ট কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে। তার মানে সময়ের সাথে ছায়ার দৈর্ঘ্যটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, ছোট হচ্ছে। এই জিনিসটা আমাকে বের করতে বলছে। সো ফার্স্ট অফ অল কি কি দেওয়া আছে সেটা যদি আমি একটু অ্যানালাইসিস করি, আমরা দেখবো যে ভাইয়া ওর বেগ দিয়ে দিছে 5 ফিট পার সেকেন্ড। এটা আসলে বেগ। 5 ফিট পার সেকেন্ড এটা আসলে কি বলতো? বেগ। এটা আসলে কি বলতো? বেগ। ওকে, সো বেগ বাইক করার জন্য আমরা জানি কি লাগে? দূরত্ব লাগে। কারণ আমরা জানি বেগ মানে কি? সময় সাপেক্ষে দূরত্বের পরিবর্তনই হচ্ছে বেগ। তো দূরত্ব কিসের দূরত্ব? আমরা ধরলাম এই মানুষটা থেকে
এই ল্যাম্প পোস্টের দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এই দূরত্বটা আমি চিন্তা করলাম এক্স, তাহলে এই দূরত্বটা যদি আমি এক্স চিন্তা করি, তার মানে আমাকে আসলে সময়ের সাপেক্ষে এই এক্স এর পরিবর্তন, যেটা আসলে বেগ, এই বেগ বলে দিছে, সেটা হচ্ছে 5 ফিট পার সেকেন্ড। তার মানে ডিএক্স বাই ডিটিটা বলে দিছে। আচ্ছা এখন ভাই আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে ছায়া কিভাবে ছোট হচ্ছে, তার মানে সময়ের সাপেক্ষে ছায়ায় পরিবর্তনটা বের করতে হবে। তাহলে আমাকে বের করতে হবে সময়ের সাপেক্ষে ডিডিটি অফ ছায়া, এইটা বের করতে হবে আমাকে। এখন আমি যদি ছায়াকে কিছু একটা ধরে ফেলি, যেমন ওইটাকে এক্স ধরলাম, তাহলে আমি যদি এই ছায়াটাকে ধরি ওয়াই, তাহলে আমাকে আসলে বের করতে হবে ডিডিটি অফ ওয়াই, এইটা আমাকে বের করতে হবে ডিডিটি অফ ওয়াই। বুঝতে পারছি? তার মানে আসলে ডিডিটি অফ এক্স দেওয়া আছে, ডিডিটি অফ ওয়াই বের করতে হবে। ঠিক আছে? হ্যাঁ নুজাত, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফরিদুল, হাই। ঠিক আছে, বুঝতে পারছো? অঙ্কটা বুঝছো? ইন্টারেস্টিং অঙ্ক। তার মানে ছায়ার পরিবর্তনের হারটা বের করতে হবে। এখন দেখো আগে অঙ্কগুলোতে যেহেতু আমরা সূত্র ইউজ করতে পারছি, এখানে কিন্তু কোনো সূত্র নাই। ছায়া কি কোনো সূত্র আছে? ছায়া কিন্তু কোনো সূত্র নাই, কিন্তু চিত্র আছে। যেহেতু চিত্র আছে, তাহলে আমরা চিত্রকে ইউজ করে আমরা ছায়ায় একটা সূত্র বা সমীকরণ দাঁড় করায় ফেলতে পারবো। তো আসো আমরা চিত্রটা ইউজ করি। তাহলে চিত্রে দেখো দুই ধরনের ত্রিভুজ বানানো যাচ্ছে। চিত্রে দুই ধরনের ত্রিভুজ বানানো যাচ্ছে, একটা হলো মানুষের সাথে ছায়াটা, মানে মানুষ আর ছায়া, একটা হলো মানুষ এবং ছায়া, এই যে ত্রিভুজটা, একটা হলো এই ত্রিভুজটা, ঠিক আছে? আরেকটা হলো ল্যাম্প পোস্টের সাথে পুরাটা, এই ল্যাম্প পোস্টের সাথে এই পুরাটা, এইটা একটা ল্যাম্প পোস্টের সাথে পুরাটা। তাহলে দুইটা ত্রিভুজ দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি দুইটা ত্রিভুজই সদৃশ। তাহলে এখানে ত্রিভুজ দুইটা সদৃশ, কারণ দুইটাই তো লম্ব, দুইটাই লম্ব। ওকে, আমরা জানি দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয়, তাহলে সদৃশ হলে অনুপাত সমান হয়। তার মানে এই মানুষের সাথে ছায়ার যে অনুপাত 6/y, ওই ল্যাম্প পোস্টের সাথে এই পুরা দৈর্ঘ্যের অনুপাত সমান হবে। মানে লম্ব বাই ভূমি সবসময় সমান হবে y প্লাস এক্স। লম্ব বাই ভূমি, দুইটা ত্রিভুজ যেহেতু সদৃশ, এই যে দেখো মানুষের সাথে ছায়া ত্রিভুজটা এটা, আর পুরা ল্যাম্প পোস্টের সাথে পুরাটা বড় ত্রিভুজটা, এক্ষেত্রে লম্ব বাই ভূমি এই অনুপাতটা সমান হবে। লম্ব বাই ভূমি এই অনুপাতটা সমান। এখন এখান থেকে তুমি যদি এখন ক্যালকুলেশন করো বা গুণ দিয়ে দাও, তাহলে এখানে গুণ দিয়ে দাও, গুণ দিয়ে দিলে এখানে হবে আমাদের 15y, আর এখানে হবে 6y প্লাস 6x। এখন y গুলোকে যদি তুমি এক পাশে নিয়ে আসো, y গুলোকে এক পাশে নিয়ে আসো, তাহলে 15 থেকে 6 বিয়োগ হয়ে যাবে, 15 থেকে 6 বিয়োগ হয়ে যাবে, এখানে থাকবে 9y, এখানে থাকবে হচ্ছে 9y, আর এখানে থাকবে হচ্ছে 6x। এই যে দেখো সম্পর্ক পেয়ে গেছি। এখন এইখানে তুমি ডিফারেন্সিয়েশন করে দাও, তাহলে এইখানে এখন আমরা ডিফারেন্সিয়েশন করব এই সমীকরণে। তাহলে আমরা এটাকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিব, উভয় পক্ষকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিব। তাহলে y কে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে dy বাই dt, আর x কে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে dx বাই dt। এই যে এটা আমরা পেয়ে গেলাম। এখন এইখান থেকে এই 9 ওই পাশে নিয়ে যাও, 9 ওই পাশে নিয়ে যাও, তাহলে হচ্ছে 6/9। আর দেখো dx বাই dt মান আমি জানি, সেটা হচ্ছে 5। 6/9 dx বাই dt মান আমরা জানি, সেটা হচ্ছে 5। ওকে, কাটাকাটি যায়, 3 দিয়ে কাটা গেলে এটা 3, উপরে হচ্ছে 2, আর y মানে হচ্ছে ছায়া, শেষ। তাহলে ddt অফ ছায়া, সেটা আমরা পাচ্ছি কত, 5 দুগুণে 10/3, একক কি হবে, ফুট পার সেকেন্ড। তাহলে 10/3 ফুট পার সেকেন্ড, এই এককে ছায়াটার দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে। তার মানে ছায়াটা আস্তে আস্তে প্রতি সেকেন্ডে 10/3 ফুট করে কমে যাবে। ছায়াটার দৈর্ঘ্য প্রতি সেকেন্ডে 10/3 ফুট করে কমে যাবে। ঠিক আছে, একটু অদ্ভুত তাই না? হ্যাঁ, একটু অদ্ভুত। ওকে,
তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু ভর্তি পরীক্ষার জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এই অঙ্কগুলো করার জন্য তোমাকে কিন্তু স্পেশাল কোনো সূত্রের প্রয়োজন হচ্ছে না, তাই না? এই জিনিসগুলো তোমরা জাস্ট বোর্ডের জন্য যা শিখবা সেইটাই যদি তুমি এখন থেকে একটু দেখে রাখো, তাহলে কিন্তু তুমি ইজিলি করতে পারবা। ওকে, সিয়াম বলছে ভাই এটা আজীব। ওকে, ওকে, ও বলছে ভাই আমি এইচএসসি 26, ও এইচএসসি 26 হলে 25 এ ক্লাস দেখতেছে, কিন্তু ও বলছে অন্তরীকরণের প্লেলিস্টটা সম্পূর্ণ করছে, আলহামদুলিল্লাহ এই অধ্যায় বস হয়ে গেছে। ওকে, ক্লাসগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। হ্যাঁ রোমান হাই, মাহিন আছে আমাদের সাথে, আমাদের ফিজিক্সের বস মাহিন, ও দুষ্টামি করছে। মাহিন তো পিঠে তাল ফালাবো কিন্তু সামনে দেখা হইলে। ওকে, সো এই ধরনের অদ্ভুত অদ্ভুত অঙ্কই কিন্তু আমরা কোথায় করাবো বলতো? আমাদের এই ইঞ্জিনিয়ারিং প্লাস ডিইউএ কোর্সে আমরা এগুলো করাবো। কেন ভাই, এই অঙ্ক কি হুবহু বুয়েটে কমন আসবে বা হুবহু ঢাকা ভার্সিটিতে কমন আসবে? বলা হলো না, কিন্তু বুয়েট বা ঢাকা ভার্সিটিতে যদি কোনো বানানো অঙ্ক দেয়, তুমি যেন ভয় না পাও এবং তুমি যেন চিন্তা করতে শিখো, এই জন্যই আমরা তোমাকে এরকম একটু ব্যতিক্রমী অঙ্কগুলো করাবো। কোথায় বলতো? আমাদের ইঞ্জিনিয়ারিং প্লাস ডিইউএ কোর্সে। তো এটা একটা বিশাল লম্বা একটা কোর্স। এই কোর্সটা আমাদের এই যে জানুয়ারি মাস থেকে আমরা লঞ্চ করছি, আমরা ক্লাস শুরু করতেছি ফেব্রুয়ারি থেকে। জানুয়ারি মাসে কিন্তু আমরা লঞ্চ করছি, ঠিক আছে? এবং তখন কিন্তু আমাদের এটা প্রচারণা চলছে। আমাদের ক্লাস শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে আমরা এপ্রিল মে মাস পর্যন্ত তোমাদের ক্লাস নিব। কারণ তোমাদের বোর্ড এক্সামের আগে পর্যন্ত এটা ক্লাসগুলো চলতে থাকবে। এরপর বোর্ড এক্সাম উপলক্ষে এই জায়গায় তোমাদের অফ থাকবে, এই কোর্সটা অফ থাকবে বোর্ড এক্সাম উপলক্ষে। তারপর বোর্ড এক্সাম যখন শেষ হয়ে যাবে, তখন আমাদের মেইন প্রোগ্রামটা চলবে ইঞ্জিনিয়ারিং প্লাস ডিইউএ। এবং তখন যদি তোমার মনে হয় যে ভাইয়া না আমি শুধু ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়বো, তাহলে ঢাকা ইউনিভার্সিটি যে ডিইউএ কোর্স সেটাতে তুমি মাইগ্রেট করতে পারবা, মানে তুমি শিফট হয়ে যেতে পারবা। আর তোমার যদি মনে হয় যে না আমি এখানেই থাকবো, ইঞ্জিনিয়ারিং প্লাস ঢাকা ইউনিভার্সিটি দুইটা একসাথে প্রিপারেশন নিব, তাহলে তুমি এই কোর্সটাই কন্টিনিউ করবা। আর এই কোর্স কতদিন চলবে? তোমাদের অ্যাডমিশন টেস্ট পর্যন্ত। তা আমি চিন্তা করো, এখন ফেব্রুয়ারি মাস, কোর্স চলবে তোমাদের একদম ডিসেম্বর মাস পর্যন্ত। বিশাল লম্বা কোর্স, প্রায় 11-12 মাসের কোর্স, বিশাল বিশাল লম্বা একটা কোর্স। এই কোর্সে দুইটা পার্ট, একটা হচ্ছে প্রি ইঞ্জিনিয়ারিং, যেটা হচ্ছে ফেজ 1। ফেজ 1 হচ্ছে প্রি ইঞ্জিনিয়ারিং কোর্স, ফেজ 2 হচ্ছে মেইন কোর্স মানে ইঞ্জিনিয়ারিং কোর্স। এখন প্রি ইঞ্জিনিয়ারিং এ আমরা মোট 32টা লাইভ ক্লাস নিব। এর মধ্যে ফিজিক্সের 8টা, কেমিস্ট্রি 7টা, হায়ার ম্যাথ 8টা, বায়োলজি 6টা, ইংলিশ 3টা, মোট 32টা আমরা লাইভ ক্লাস নিব। এবং প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও কিন্তু অ্যাপে থেকে যাবে। তো তুমি যদি তোমার স্কুল কলেজে হয়তোবা এখন মডেল টেস্ট থাকবে, হয়তোবা তুমি কোথাও মডেল টেস্ট দিচ্ছ, হয়তোবা তোমার এখন নিজে বোর্ডের জন্য পড়ালেখা আছে, তো তোমার যদি কোনো ক্লাস মিসও হয়, টেনশনের কোনো কারণ নেই, সেটা রেকর্ডেড ভিডিও তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবা, যখন খুশি তখন তুমি দেখে নিতে পারবা। এবং সেই সাথে আমাদের প্রতিটা ক্লাসের শেষে কিন্তু এক্সাম হবে। তার মানে 8টা ক্লাস 8টা এক্সাম, তার মানে 32টা ক্লাস আমাদের 32টা এক্সাম হবে, ঠিক আছে? তার মানে প্রতিটা ক্লাসের শেষে এক্সাম হবে। এই 32টা ডেইলি এক্সাম, এখানে 30 নাম্বার করে থাকবে, 20 মিনিট সময়, একদম ভর্তি পরীক্ষার মতো। 30 মার্ক, 20 মিনিট সময়, নেগেটিভ মার্কিং থাকবে। নেগেটিভ মার্কিং মানে তুমি যদি ভুল দাগাও তোমার মাইনাস হবে, ভুল দাগাইলে মাইনাস হবে। আর আমরা প্রতি মাসে একটা করে এক্সাম নিব, তার মানে এক মাসে যা পড়ানো হবে সেটার উপর মান্থলি এক্সাম হবে। এক মাসে যা পড়ানো হবে সেটার উপর মান্থলি এক্সাম হবে। এবং এই মান্থলি এক্সামে নাম্বার হবে 100, সময় থাকবে 60 মিনিট। এখানেও নেগেটিভ মার্কিং আছে, তার মানে তুমি ভুল দাগাইলে তোমার নাম্বার কিন্তু কাটা যাবে। তার মানে এখন থেকে ভর্তি পরীক্ষায় একটা ফেভার তুমি পাবা। এরপর মেইন যে কোর্স, সেই মেইন কোর্সের লাইভ ক্লাস থাকবে 100টার বেশি, প্রায় 103টার মতো লাইভ ক্লাস। আমি ফিজিক্সের 27টা, কেমিস্ট্রিতে 25টা, হায়ার ম্যাথে 27টা, বায়োলজিতে 18টা, ইংলিশে 6টা, মোট 103টারও বেশি লাইভ ক্লাস থাকবে। এবং প্রতিটা লাইভ ক্লাসের শেষে কিন্তু আবার এক্সামও থাকবে। তার মানে তুমি ক্লাস করবা এক্সাম দিবা, ক্লাস করবা এক্সাম দিবা, এটাই হবে তোমার কাজ। এবং এই এক্সাম গুলো আমাদের একদম ভর্তি পরীক্ষা স্ট্যান্ডার্ডে হবে। 30 মার্ক, 20 মিনিট সময়, নেগেটিভ মার্কিং আছে, মানে ভুল করলে নাম্বার কাটা। এবং সেই ক্ষেত্রে আমাদের মান্থলি এক্সাম বা উইকলি এক্সাম, সেটা হবে 12টার মতো উইকলি এক্সাম হবে। সেটা আমরা মাসে মাসে নিব না, সেটা আমরা উইকে নেওয়ার চেষ্টা করব। সেটা আবার 300 মার্ক হবে, 2 ঘন্টা সময়, সেখানে আবার লিখিত থাকবে, এমসিকিউ থাকবে, দুইটাই থাকবে। লিখিত এবং এমসিকিউ
দুইটাই থাকবে। সো আমাদের এই প্রি ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে তুমি যদি আরো বিস্তারিত জানতে চাও তাহলে কল করে ফেলো 16780 এই নাম্বারে। তো এই নাম্বারে কল করলে তুমি আরো বিস্তারিত জানতে পারবা। ওকে, এবার লঘুমান গুরুমানে ব্যবহারিক অঙ্ক আমরা দেখব। লঘুমান গুরুমানে ব্যবহারিক অঙ্ক। তো আসো লঘুমান গুরুমানে ব্যবহারিক প্রয়োগ। লঘুমান গুরুমানে ব্যবহারিক প্রয়োগ। আমরা লঘুমান গুরুমানের অঙ্ক কিন্তু আমরা প্রত্যেকে জানি, কিভাবে করতে হয় সেটাও আমরা পারি, আশা করি তোমরা পারো। যে ভাইয়া প্রথমে একটা ফাংশন দেওয়া থাকে, এই ফাংশনে লঘুমান গুরুমান বের করতে বলে, তাহলে আমরা প্রথমে কি কাজ করি বাবা? প্রথমে ভাইয়া আমরা এই ফাংশনে ডিফারেন্সিয়েশন করি। তাহলে এই ফাংশনে আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে ফাংশনটার একবার ডিফারেন্সিয়েশন করে শূন্য ধরি, একবার ডিফারেন্সিয়েশন করে শূন্য ধরি। এরপরে এইখান থেকে আমরা এক্স এর মানগুলো বের করি, একবার ডিফারেন্সিয়েশন করে শূন্য ধরবো, সেখান থেকে আমরা এক্স এর মান বের করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। তোমরা জানো, আমি আবার বলতেছি কিভাবে লঘুমান গুরুমান করে। তো লঘুমান গুরুমান করার ফার্স্ট স্টেপ হচ্ছে এটা। এরপরে আমরা কি করি বাবা? এরপরে ভাইয়া আমি আরেকবার ডিফারেন্সিয়েশন বের করি, আরেকবার এফ ডাবল প্রাইম এক্স, আরেকবার ডিফারেন্সিয়েশন বের করি। এই আরেকবার ডিফারেন্সিয়েশন বের করার পর এই যে আমি এক্স এর মানটা বাইক করছি, এই এক্স এর মানটা এখানে বসায় দিই। এই যে তোমার এক্স এর মানটা বের হইছে না, এই এক্স এর মানটা আমি এখানে বসায় দিই। বসায় দেওয়ার পর তখন আমি চেক করি যে আমার ভ্যালুটা শূন্য থেকে বড় নাকি শূন্য থেকে ছোট, কোন টাইপে যাচ্ছে আমার ভ্যালুটা। তো আমার ভ্যালু যদি শূন্য থেকে, মানে এই যে ডাবল প্রাইম, এই ডাবল প্রাইমের ভ্যালু যদি শূন্য থেকে ছোট হয় তাহলে আমরা পাবো গুরুমান, গুরুমান মানে হাইয়েস্ট মান। আর আমাদের ভ্যালুটা যদি শূন্য থেকে বড় হয়, বড় হইলে আমরা পাবো লোয়েস্ট মান, মানে উল্টা, ছোট হইলে হাইয়েস্ট, বড় হইলে লোয়েস্ট। তাহলে আমরা পাবো তখন হচ্ছে গুরুমান এবং লঘুমান। আচ্ছা, এই মানটা কিভাবে পাবো? তখন বলা হয় এই যে এক্স এর ভ্যালু, এই এক্স এর ভ্যালুটা কি করতে হবে? এক্স এর ভ্যালুটা তখন আমাদের ওই এফ এক্স এ বসায় দিতে হবে। এক্স এর ভ্যালুটা কি করতে হবে? এফ এক্স এ বসায় দিতে হবে। তাহলে এফ এক্স এ বসাইলে আমরা যেটা পাবো, সেই এফ এক্স এ বসাইলে আমরা এখান থেকে লঘুমান গুরুমানটা পেয়ে যাব। তাহলে এটা শূন্য থেকে ছোট, এখানে পাবো হচ্ছে গুরুমান। আর এখানে শূন্য থেকে বড়, তাহলে এখানে পাবো হচ্ছে আমরা লঘুমান। এই যে এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট, এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট। ঠিক আছে, ওকে। সালেহিন বলছে তাল, এদিকে সালেহিন তো পিডিও তাল ফালাই। ওকে মাহফুজা মনিরা, ঠিক আছে বাবা। তো এটা হচ্ছে ফ্লো চার্ট। আশা করি তোমরা এটা পারো, যে একবার ডিফারেন্সিয়েশন করে শূন্য ধরতে হয়, সেখান থেকে এক্স এর মান পাওয়া যাবে। আরেকবার ডিফারেন্সিয়েশন করে আমরা এক্স এর মান বসায় দিব। তারপরে কি করব, দেখবো যে শূন্য থেকে ছোট হয় নাকি শূন্য থেকে বড় হয়। শূন্য থেকে ছোট হইলে গুরুমান, সেই গুরুমান কিভাবে পাবা? ওই যে এক্স এর মান, সেই এক্স এর মান এফ এক্স এ বসায় দিবা। এক্স এর মান এফ এক্স এ বসায় দিলে গুরুমানটা পেয়ে যাবা। আর শূন্য থেকে বড় হইলে লঘুমান পাবো। সেই লঘুমানটা কিভাবে পাবো ভাইয়া? ওই এক্স এর মান এফ এক্স এ বসায় দিলে আমরা লঘুমান পেয়ে যাব। ঠিক আছে, এটা গুরুমান লঘুমানের সিস্টেম। এখন কথা হইলো যে ভাইয়া এইটা তো বুঝলাম, এটা তো আমাদের বোর্ডে আসবে, ভর্তি পরীক্ষায় কেমন অঙ্ক আসবে? তো চলো আমরা ভর্তি পরীক্ষায় একটা অঙ্ক দেখি। এই যে দেখো ভর্তি পরীক্ষার অঙ্ক, যেটা কুয়েটে আসছে, ভর্তি পরীক্ষার অঙ্ক এটা কুয়েটে আসছিল। প্রশ্নটা দেখো, বলছে দুইটা সংখ্যার যোগফল, দুইটা সংখ্যার যোগফল বলে দিছে 7, দুইটা সংখ্যার যোগফল বলে দিছে 7, এবং হচ্ছে সংখ্যা দুইটার গুণফলের সর্বোচ্চ মান কত? সংখ্যা দুইটার গুণফলের সর্বোচ্চ মান কত? ঠিক আছে, সর্বোচ্চ মান কত? সো দেখো, সর্বোচ্চ মান মানে কি? সর্বোচ্চ মান মানে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট ভ্যালু মানে কি? হাইয়েস্ট ভ্যালু মানে হচ্ছে গুরুমান। হাইয়েস্ট ভ্যালু মানেই হচ্ছে কি মান? গুরুমান। তখনই তোমার বুঝতে হবে যে ভাইয়া এটা আসলে লঘুমান গুরুমানের অঙ্ক।
ঠিক আছে, এটা কোথায় আসছে? কুয়েটে আসছিল 15-16 সালে, কুয়েটে আসছিল, ভর্তি পরীক্ষা আসছিল। কিন্তু দেখো কোথাও কিন্তু লঘুমান গুরুমান লেখা নাই, কোথাও ডিফারেন্সিয়েশন লেখা নাই, কিন্তু প্রশ্ন দেখে তোমাকে বুঝতে হবে, প্রশ্ন দেখে তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, সো সর্বোচ্চ মান মানে হচ্ছে গুরুমান বের করতে বলছে। এখন কথা হলো যে ভাইয়া আমরা যে বোর্ডে অঙ্ক করতাম তখন তো আমাকে একটা এফএক্স বলে দিত। এই যে বোর্ডে যখন অঙ্ক করতাম আমাকে তো ভাইয়া একটা এফএক্স বলে দিত, এই এফএক্স থেকে আমি কাজ শুরু করতাম। কিন্তু এই অঙ্কে তো আমার এফএক্স বলে দেয় নাই। কোনো এফএক্স আছে বলো তো? কোনো এফএক্স আছে? কোনো এফএক্স নাই। তো এফএক্স না থাকলে ভাই আমি কিভাবে কাজ করব? সরি। তো মনে রাখো, কোনো এফএক্স যদি তোমাকে না বলে দেয়, তাহলে এফএক্স যদি না বলে দেয় তাহলে যেটা করবা সেটা হচ্ছে যে যার সর্বোচ্চ বা সর্বনিম্ন বের করতে বলছে সেটাই হবে এফএক্স। খুব মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? তোমার কাছে একটু অদ্ভুত লাগতে পারে, মনে রাখবা যার গুরুমান বা লঘুমান বের করতে বলবে, গুরুমান বা লঘুমান বের করতে বলবে সেটাই হলো আমাদের জন্য এফএক্স। তাহলে সেটাই হলো আমাদের জন্য কি বলতো? এফএক্স। যা লঘুমান গুরুমান বের করতে বলবে সেটাই হচ্ছে আমাদের জন্য এফএক্স। এই যে এবার প্রশ্নটা দেখো, এইবার প্রশ্নটা দেখো, কার সর্বোচ্চ মান বাইক করতে বলছে? কার সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বাইক করতে বলছে? ভাইয়া এই গুণ ফলে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বাইক করতে বলছে, গুণ ফলে। তাহলে গুণ ফল হইলো এফএক্স। তাহলে আমার এখানে এফএক্স হচ্ছে কে বলতো? এফএক্স হচ্ছে গুণফল, শেষ, ইজি অঙ্ক। তাহলে এফএক্স হচ্ছে গুণফল, যার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বাইক করতে বলবে সেই হচ্ছে এফএক্স। তাহলে এখানে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বাইক করতে বলছে কার? গুণফলে। তাহলে গুণফল হচ্ছে এফএক্স। বুঝতে পারছি? এই হচ্ছে ভর্তি পরীক্ষায় কাহিনী। তাহলে বোর্ডে অঙ্ক আর ভর্তি পরীক্ষার অঙ্কে পার্থক্য বোঝা গেছে? বোর্ডে অঙ্কে এফএক্স দেওয়া থাকবে, ভর্তি পরীক্ষায় তোমাকে এফএক্সটা বাইক করতে হবে, এই এক ধাপ বেশি করতে হবে। এরপর বাকি সব অঙ্ক সেম, বাকি অঙ্ক পুরোটা কিন্তু সেম। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা? ইজি, একদম ইজি। তাহলে কিভাবে এফএক্স বাইক করবা ভাইয়া সেটাও বলে দিছি, যে প্রশ্নটা পড়বা, পড়ার পর দেখবা যে কার লঘুমান গুরুমান বের করতে বলছে, কারটা মানে কার, কোন জিনিসটা লঘুমান গুরুমান বের করতে বলছে, মানে কে সর্বোচ্চ সর্বনিম্ন। সর্বোচ্চ বা সর্বনিম্ন কি হবে? কি যেই জিনিসটা সর্বোচ্চ সর্বনিম্ন সেটাই হবে এফএক্স। তাহলে এখানে গুণফল হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন, তাহলে গুণফল হলো এফএক্স। ওকে, কিসে গুণফল? দুইটা সংখ্যার গুণফল। এখন এই দুইটা সংখ্যাকে আমি কি ধরবো? আমি এই দুইটা সংখ্যাকে আমি এক্স ওয়াই ধরবো। তাহলে গুণফল হচ্ছে এক্স ওয়াই। গুণফল হচ্ছে কি বলতো? এক্স ওয়াই। এই যে এখন একটা গ্যাঞ্জাম হয়ে গেল যে ভাইয়া এখানে তো দুই চলক চলে আসছে, কিন্তু এখানে তো এফএক্স, এফএক্স মানে এক চলক থাকতে হয়। আমাদের লঘুমান গুরুমানের অঙ্কে এক চলক থাকতে হয়, কিন্তু এখানে দুই চলক চলে আসছে। দুইটা সংখ্যা, দুইটা সংখ্যা মানে দুই চলক। এই দুই চলককে কি করতে হবে? এক চলক বানাইতে হবে। দুই চলককে এক চলক বানাইতে হবে। কিভাবে বানাবো? তার জন্য দেখো হিন্টস বলে দিছে, হিন্টস বলে দিছে যোগফল 7, আমাকে হিন্টস বলে দিছে। তো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হচ্ছে 7। তাহলে এখান থেকে বলো ওয়াই এর মান কত হবে? 7 মাইনাস এক্স। এই 7 মাইনাস এক্স এখানে বসায় দাও, তাহলে দুই চলক হয়ে যাবে এক চলক, যেটা আমাদের দরকার। এই যে দেখো এক চলক হয়ে গেছে, 7x মাইনাস এক্স স্কয়ার। এই যে আমি এফএক্স পেয়ে গেছি। এফএক্স পাওয়ার পর বাকি অঙ্ক আমরা জানি কিভাবে করতে হয়, কিভাবে করতে হয় সেটা আমরা জানি। বাবা কিভাবে করতে হয় জানো তো নাকি? কিভাবে করতে হয় জানো তো নাকি? এফএক্স কে একবার ডিফারেন্সিয়েশন করে শূন্য ধরবো, এফএক্স কে একবার ডিফারেন্সিয়েশন করে শূন্য ধরবো। এখন এই 7x মাইনাস এক্স স্কয়ার এটাকে ডিফারেন্সিয়েশন করে শূন্য ধরো। 7x কে ডিফারেন্সিয়েশন করলে 7, এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো x এর মান চলে আসতেছে, সেটা হচ্ছে 7/2।
এক্স এর মান চলে আসতেছে, সেটা হচ্ছে কত বলতো, 7/2। এখন এক্স এর মান যদি 7/2 হয়, এই যে যেটা আমরা পেয়ে গেছি, দেখছো এক্স এর মান পেয়ে গেছি 7/2, তাহলে এখন বলতো ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান হবে 7 - x, তার মানে 7 - 7/2। তাহলে 7 থেকে 7/2 দিলে এটাও হয় 7/2। এই ওয়াই এর মানও হচ্ছে 7/2। এখন প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে হচ্ছে গুণফলের সর্বোচ্চ মান। তাহলে আমরা এখন বলে দিব যে অতএব এই দুইটা সংখ্যার গুণফলের সর্বোচ্চ মান। তাহলে গুণফলের সর্বোচ্চ মান হইলো এক্স আর ওয়াই গুণফল, তার মানে 7/2, 7/2, 7 × 49/4। এটা হচ্ছে গুণফলের সর্বোচ্চ মান এবং এটাই হবে আমাদের অ্যান্সার। 49/4 কোনটা দেখো তো? আল্লাহ, কোনোটাই না, কোনোটাই না, তাহলে এটা অ্যান্সার ই অ্যান্সার, কোনোটিই নয়। ঠিক আছে, ওকে। সুবর্ণা আক্তার বলছে যে ও ভুলে চলে আসছে, ওর ভয় লাগতেছে, ও 9-এ পড়ে। হ্যাঁ, এটা আসলে অ্যাডমিশনের ক্লাস। হ্যাঁ, তার মানে তোমার 9 থেকে 10-এ উঠতে হবে, তারপরে এসএসসি পাস করতে হবে, 11, 12, তারপরে গিয়ে তুমি এসব ক্লাস করলে বুঝতে পারবা। ঠিক আছে, হ্যাঁ। ওকে মোস্তাক, গুণ তো করলাম, কিন্তু কোন ফলে সর্বোচ্চ মান কিভাবে বের করব? দেখো এক্স এর মান তো একটাই আসছে। হ্যাঁ, এক্স এর মান কয়টা আসছে বলো তো? একটা আসছে। এখন তুমি এইটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করো, মানে সেকেন্ড ডেরিভেটিভ বাইক করো, দেখবা এক্স এ এই মানের জন্য ওই সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ আসবে, নেগেটিভ আসবে। দেখো আমি যদি যে একবার ডিফারেন্সিয়েশন করে কি পাইছি, 7 - 2x, 7 - 2x। এখন আমি যদি আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখো আবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 7 কে ডিফারেন্সিয়েশন করলে 0, 0, -2x কে ডিফারেন্সিয়েশন করলে -2। তার মানে দেখো সেকেন্ড ডেরিভেটিভ কিন্তু নেগেটিভ, নেগেটিভ মানে 0 থেকে ছোট। আর 0 থেকে ছোট হলে কি মান পাওয়া যায়? ওই যে গুরু মান পাওয়া যায়, হাইয়েস্ট মান পাওয়া যায়। তার মানে এইটার জন্য হাইয়েস্ট মান, এই এক্স এর জন্য হাইয়েস্ট মান, কারণ সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হইলে সর্বোচ্চ মান পাওয়া যায়। ঠিক আছে, তো দেখো বাকি অঙ্ক পুরাটা সেম। ওই যে তুমি এফএক্স পাওয়ার পরে বাকি অঙ্ক পুরাটা বোর্ডের মতো, কিন্তু বোর্ডের সাথে ভর্তি পরীক্ষায় কোথায় পার্থক্য? বোর্ডের অঙ্কে তোমাকে এফএক্স বলে দিবে, ভর্তি পরীক্ষায় তোমাকে এফএক্স বলে দিবে না, শেষ। এফএক্সটা বাইক করতে পারলে অঙ্ক শেষ। তবে মনে রাখতে হবে এফএক্স হইতে হবে এক চলক। যদি কখনো দুই চলক চলে আসে, দুই চলককে এক চলক বানায় নিবা, তারপর বাকিটা বোর্ডের মতো, একদম বোর্ডের মতো। ঠিক আছে, একদম বোর্ডের মতো, ইজি অঙ্ক। ওকে, আমরা একটু নামাজের বিরতিতে যাই। আমরা 5-10 মিনিট একটা ব্রেকে যাই। আর যারা ব্রেকে যাবা না তারা এই অঙ্কটা করো, যেটা আইইউটিতে আসছে, আইইউটিতে আসছে। ঠিক আছে, আইইউটিতে আসছে, এটা লঘুমান গুরুমানের অঙ্ক। কিভাবে বুঝবো? এই যে লার্জেস্ট এরিয়া বলে দিছে, সর্বোচ্চ এলাকা, সর্বোচ্চ এলাকা। তো প্রশ্নে যদি সর্বোচ্চ সর্বনিম্ন কথাটা বলা থাকে, বুঝে যাবা এটা লঘুমান গুরুমানের অঙ্ক। সর্বোচ্চ সর্বনিম্ন কথাটা বলা থাকলে কি বুঝবা? লঘুমান গুরুমানের অঙ্ক। ঠিক আছে, তো আমরা একটা নামাজের বিরতিতে যাই। আমরা কয়টা শুরু করব? হ্যাঁ, আমরা 6টা 10-এ স্টার্ট করব। হ্যাঁ, ওকে।
আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো আমরা আসলে যেটা দেখতেছিলাম সেটা হলো যে কিভাবে এক ঢিলে দুই পাখি মারা যায়। তার মানে কিভাবে প্রিপারেশন নিলে তুমি বোর্ড এক্সামেও ভালো করতে পারবা এবং তুমি ভর্তি পরীক্ষায়ও সবার থেকে এগিয়ে থাকতে পারবা। সো আমরা আসলে ক্যালকুলাস দিয়ে উদাহরণটা দিচ্ছিলাম। ইভেন আসলে শুধু ক্যালকুলাস না, প্রতিটা টপিকে আসলে সেম অবস্থা। জাস্ট একটা বা দুইটা স্টেপ বেশি, ওই একটা দুইটা স্টেপ তুমি যদি জেনে যাও তাহলে তুমি তো বোর্ডের জন্য প্রিপারেশন নিচ্ছ, ওই একটা দুইটা স্টেপ জানলে তোমার ভর্তি পরীক্ষার প্রিপারেশনও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যেমন এই যে লঘুমান গুরুমানের যে অঙ্কটা আমি একটু আগে দেখলাম, এখানে আমরা দেখতে পাইছি যে পুরো অঙ্কটা সেম, শুধুমাত্র এফএক্সটা জানা নাই। বোর্ড এক্সামে এফএক্সটা দেওয়া থাকে, ভর্তি পরীক্ষায় এফএক্স দেওয়া থাকে না, এফএক্স বের করতে হয়। তাহলে এই যে এফএক্স বাইক করার যে স্টেপ, এই স্টেপটা শুধু বেশি। তুমি যদি এই স্টেপটা জেনে যাও তাহলে কিন্তু ডান হয়ে গেছে, তোমার ভর্তি পরীক্ষায় প্রিপারেশন কমপ্লিট। এখন এই এফএক্স বাইক করার সিস্টেমটা কিন্তু আমি তোমাকে বলে দিলাম। সেটা হচ্ছে যার গুরুমান লঘুমান বের করতে বলবে, তার মানে যেই জিনিসটা সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে, যেই জিনিসটা সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে সে কিন্তু আমাদের এফএক্স হয়ে যাবে। তাহলে এইবার দেখো এই আইওটি কোশ্চেনটা একটু আমরা পড়ি। হ্যাঁ, ইংলিশে কোশ্চেন দেখলে অনেকে ভয় পায়, কিন্তু মনে রাখবা ইংলিশ কোশ্চেন গুলো বেশি সোজা হয়, ঠিক আছে? তো বলছে আর রেক্টেঙ্গুলার প্লট, রেক্টেঙ্গুলার মানে আয়তাকার একটা জমি আছে। সো এই যে আয়তাকার একটা জমি, এই যে আয়তাকার একটা জমি আছে, তাহলে এই আয়তাকার জমিতে কি বলছে, ফার্মল্যান্ড, ফার্মল্যান্ড মানে হচ্ছে কৃষি জমি, উইল বি বাউন্ডেড অন ওয়ান সাইড বাই আ রিভার and on the other three side by a single strand electric fence। তার মানে এক পাশে নদী, ওয়ান সাইড মানে রিভার মানে এক পাশে নদী। তার মানে এই যে ধরলাম এই পাশটাতে নদী, এই জমি এই পাশে হচ্ছে কি আছে বলতো, এই পাশে এই যে নদী আছে। তাহলে এই যে এই পাশটা নদী, ঠিক আছে, এই পাশটা হচ্ছে নদী, এই যে পানি যাচ্ছে, পানি যাচ্ছে, পানি আছে, পানি আছে, ঠিক আছে, এই যে নদী, ঠিক আছে, এই হচ্ছে নদী। বুঝতে পারছি, এক পাশে হচ্ছে নদী আর অন্য দুই পাশে কি করব, অন্য দুই পাশে তিন পাশে সরি আদার থ্রি সাইড, অন্য তিন পাশে আমরা সিঙ্গেল স্ট্যান্ড মানে এক টানে, কোথাও কোনো ব্রেক হবে না, মানে এক টানা, এক টানা আমরা ইলেকট্রিক ফেন্স দিয়ে দিব, কারেন্টের তার দিয়ে এটা ঘেরাও দিব। ওকে, আমাকে প্রশ্নে বলে দিছে উইথ 800 মিটার অফ ওয়্যার, তার মানে হচ্ছে 800 মিটার তার দিয়ে, 800 মিটার তার এট ইওর ডিসপোজাল, মানে তোমার হাতে 800 মিটার তার আছে, 800 মিটার তার আছে। হোয়াট ইজ দ্য লার্জেস্ট এরিয়া ইউ ক্যান এনক্লোজ, মানে কত সবচেয়ে বড় কোন এলাকাটা তুমি তার দিয়ে ঘেরাও দিতে পারবা, সবচেয়ে বড় কোন এলাকাটা তুমি তার দিয়ে ঘেরাও দিতে পারবা, এন্ড হোয়াট আর ইটস ডাইমেনশন, মানে ওই সবচেয়ে বড় যে এলাকাটা তুমি তার দিয়ে ঘেরাও দিতে পারবা সেই এলাকাটার ডাইমেনশন কত হবে, এই তার দিয়ে 800 মিটার তার দিয়ে সবচেয়ে বড় কোন এলাকাটা তুমি ঘেরাও দিতে পারবা। এক পাশে কিন্তু নদী, ওই পাশে ঘেরাও দেওয়া লাগবে না, বাকি তিন পাশে ঘেরাও দিব। তাহলে আমি ধরলাম এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য আর ওয়াই হচ্ছে প্রস্থ। তাহলে এই পাশে ওয়াই হইলে ওই পাশেও কি হবে বলো, ওয়াই হবে। এই পাশে ওয়াই হইলে ওই পাশেও ওয়াই হবে। এখন আমরা জানি এই যে সবচেয়ে বড় লার্জেস্ট বা শর্টেস্ট এরকম যেটা বলতো, যদি সর্বোচ্চ সর্বনিম্ন কথাটা থাকে তখনই আমি বুঝে যাব এটা আসলে কি বলতো, এটা আসলে লঘুমান গুরুমানের অঙ্ক। আর লঘুমান গুরুমানের অঙ্কে আমাদের কি প্রয়োজন হয়, আমাদের আসলে এফএক্সটা প্রয়োজন হয়। তাহলে এখন তুমি চিন্তা করো এখানে এফএক্স কি হবে। আমি কি বলছিলাম, আমি বলছিলাম এফএক্স হবে আসলে সেই জিনিস যেটা সবচেয়ে বড় হবে বা সবচেয়ে ছোট হবে। এখানে দেখো লার্জেস্ট দিয়ে কি বুঝাইছে, কে সবচেয়ে বড় হবে, এরিয়া। তাহলে এফএক্স হবে আসলে এরিয়াটা, তাহলে এরিয়াটাই হবে এফএক্স, এরিয়াটাই কি হবে বলতো, এফএক্স। দেখছো খুব ইজি, লার্জেস্ট মানে সর্বোচ্চ সর্বনিম্ন দিয়ে যেই জিনিসটা বুঝাবে সেটাই হচ্ছে তোমার এফএক্স, ঠিক আছে, খুবই ইজি। এখন দেখো আমি যদি দৈর্ঘ্য এক্স ধরি, প্রস্থ যদি ওয়াই ধরি, তাহলে এফএক্স কি হবে, এফএক্স হবে এক্স ওয়াই, জাস্ট আগে অঙ্কের মতো, জাস্ট আগের অঙ্কের মতো এফ ওয়াই। কিন্তু ঝামেলা হলো এখানে কয় চলক, এখানে দুই চলক। কিন্তু আমার শর্টকাট মানে আমাদের যে মেইন সূত্র লঘুমান গুরুমানের যে অরিজিনাল সূত্রটা, এখানে কয় চলক থাকতে হয়, এখানে এক চলক থাকতে হয়। তাহলে আমার কাজ হবে এই দুই চলককে এক চলক বানানো।
এখন দুই চলককে এক চলক কিভাবে বানাবো? এই যে আমার হাতে তথ্য বলে দিছে 800 মিটার তার। তাহলে আমি ওই প্রশ্ন থেকে বুঝতে পারতেছি এই যে তুমি এখান থেকে তার দেওয়া শুরু করবা, এই যে এইভাবে ঘুরে এসে এই যে এখানে তার দেওয়া শেষ করবা। তাহলে তুমি মোট কতটুকু তার দিলা খেয়াল করো তো, তুমি মোট কতটুকু তার গেথে দিলা এখানে, কতটুকু তার দিলাম? এটা হলো ওয়াই, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। তাহলে ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, এটা হবে টোটাল তারের দৈর্ঘ্য। এই টোটাল তারের দৈর্ঘ্য অলরেডি আমাকে কোশ্চেনে বলে দিছে, সেটা হবে 800 মিটার। তাহলে আমি কতটুকু তার দিলাম? ওয়াই, এক্স এবং ওয়াই, এই তিনটা দৈর্ঘ্যের যোগফল হইতে হবে 800 মিটার। ওই যে তার যেহেতু 800 মিটার আছে, পুরাটা কাজে লাগাইতে হবে, তাই না? তাহলে এখান থেকে দেখো আমি ওয়াই এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে 2y হবে হচ্ছে 800 মাইনাস এক্স। তাহলে এখান থেকে দেখো শুধু y হবে 400 মাইনাস এক্স বাই 2, তাই না? 2 দিয়ে ভাগ করে দিলাম, 400 মাইনাস এক্স বাই 2। এই মানটা এখন এখানে বসায় দাও, y এর জায়গায় আমরা বসায় দিলাম 400 মাইনাস এক্স বাই 2, এক্স দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে 400 এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এই যে এফ এক্স পেয়ে গেছি। এখন আমরা জানি এফ এক্স পেয়ে গেলে বাকি কাজ একদম বোর্ডের মতো। বোর্ডে আমরা কি করি? বোর্ডে আমরা এফ এক্স পাওয়ার পর একবার ডিফারেন্সিয়েশন করে শূন্য ধরি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করো। এই 400 এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, 400 এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 400, আর এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x বাই 2, 2x বাই 2। তাহলে এখান থেকে দেখো 2 2 কাটা, তাহলে এখান থেকে এখন বলো আমার এক্স এর মান কত আসে? এক্স ওই পাশে গেলে এক্স এর মান আসে 400। এই দেখো আমরা এক্স এর মান পেয়ে গেছি 400, দেখছো এক্স এর মান পেয়ে গেছি 400। এখন এই এক্স এর মান যদি আমি এখানে বসায় দিই, এক্স এর মান যদি আমি এখন এই যে এখানে বসায় দিই, তাহলে আমি ওয়াই এর মান পেয়ে যাব। তাহলে ওয়াই এর মান কত হবে বলো তো? ওয়াই এর মান কত হবে? সেটা হচ্ছে 400 মাইনাস 400 বাই 2, 400 বাই 2। তাহলে 400 বাই 2 মানে কত? 200, 400 থেকে 200 গেলে হবে 200। তাহলে y এর মান হচ্ছে 200। তার মানে এই যে সবচেয়ে বড় জমিটা তুমি ঘেরাও দিতে পারবা, এই সবচেয়ে বড় জমির দৈর্ঘ্য হবে 400 আর প্রস্থ হবে 200। তাহলে 400 200 নাই, 400 200 নাই। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ মুস্তাক, থ্যাংক ইউ। মুনতাহা, ওকে, ক্লাস শেষ করে চলে আসছে, হাই হাই। ওকে, বুঝতে পারছি। এই যে 400 200 দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, কিন্তু ওটা অ্যান্সার নাই, তাহলে কোনোটাই না। আরেকটা দেখো ভর্তি পরীক্ষার অঙ্ক, সেটা বুয়েটে 2বার আসছে। কেউ যদি তোমাকে বলে যে বুয়েটে কোশ্চেন রিপিট হয় না, তাকে এই প্রশ্নটা দেখাই দিবা। অলরেডি বুয়েটে 2বার রিপিট হয়েছে, ঠিক আছে? তো বুয়েটেও কিন্তু প্রশ্ন রিপিট হয়, ঠিক আছে, মনে রাখবে এটা, বুয়েটেও প্রশ্ন রিপিট হয়। ওকে, কি বলছে? বলছে 1 লিটার, তার মানে 1000 ঘন সেন্টিমিটার তরল ধারণ ক্ষমতা সম্পন্ন 2 প্রান্তে আবদ্ধ একটা খাড়া বৃত্তাকার সিলিন্ডার প্রয়োজন। তাহলে একটা সিলিন্ডার লাগবে। তার মানে আমাদের কি লাগবে বলতো? আমাদের একটা আসলে একটা সিলিন্ডার রাখতে হবে। সো এটা একটা সিলিন্ডার, তো আমাদের আসলে একটা সিলিন্ডার, এই যে এটা একটা সিলিন্ডার আমরা এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর এটা নিয়ে আসি, তাহলে এই হচ্ছে আমাদের একটা সিলিন্ডার হবে। এই যে এখানে যুক্ত করে দিলাম, এই যে এখানে যুক্ত করে দিলাম, তাহলে এই যে 2 মাথা যুক্ত করে দিলাম, তাহলে এটা একটা কি বলতো? এটা আমাদের একটা সিলিন্ডার হয়ে গেল। তাহলে এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডার 2 মাথা আটকানো, এই সিলিন্ডারের ভিতরে আমি কি চাই? আমি 1 লিটার পানি রাখতে চাই। এই সিলিন্ডারের মধ্যে 1 লিটার মানে হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। এখন 1 লিটার বা ঘন সেন্টিমিটার এগুলো কিন্তু আয়তনের একক, মনে রাখবা, এগুলো কিন্তু আয়তনের একক। ওকে, সো প্রশ্নে বলছে সিলিন্ডারটার উচ্চতা ও ব্যাসার্ধ, মানে আমাকে প্রশ্নে বলছে সিলিন্ডারের উচ্চতা এবং ব্যাসার্ধ কিরূপ হলে
মানে উচ্চতা ব্যাসার্ধ বাইক করতে বলছে, তাহলে আমরা যদি এখন বলি যে এই সিলিন্ডারটা ব্যাসার্ধ, সো আমি ধরলাম এই সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে আর এই সিলিন্ডারের যে উচ্চতা সেটা ধরলাম এইচ, ব্যাসার্ধ আর, উচ্চতা হচ্ছে এইচ, হলে সর্বাপেক্ষা কম ক্ষেত্রফল বিশিষ্ট টিন দিয়ে তা বানানো যাবে। তার মানে আমি চাই এই সিলিন্ডারটা বানানোর সময় আমার যে টিন প্রয়োজন হবে, চারপাশে যে আমি টিন দিব, এই যে টিন দিয়ে ঘেরাও দিব, উপরে টিন দিব, নিচে টিন দিব, চারপাশে টিন দিব, এই টিনটা সবচেয়ে কম লাগবে। ঠিক আছে, আমি খরচ বাঁচাইতে চাই সোজা বাংলায়। ওকে, টিন যেন সবচেয়ে কম লাগে, এটা হলো আমাদের মেইন ক্রাইটেরিয়া। সো দেখো, এটা যে লঘুমান গুরুমান, ফার্স্টে তোমাকে এটা বুঝতে হবে। এটা বুঝার জন্য ভাইয়া কি বলছি, যে সর্বোচ্চ সর্বনিম্ন এই কথাগুলো আছে কিনা সেটা চেক করা। এখন আমি দেখতে পাচ্ছি যে ওই কথাগুলো ডাইরেক্ট না থাকলেও সর্বাপেক্ষা কম এই কথাটা আছে। সর্বাপেক্ষা কম মানে হচ্ছে সবচেয়ে কম, তাহলে সবচেয়ে কম ক্ষেত্রফল এটাই হচ্ছে আমার লঘুমান। লঘুমান বুঝে গেলাম, সর্বাপেক্ষা কম মানে হচ্ছে এই ক্ষেত্রফলের সবচেয়ে কম ভ্যালু লাগবে, তার মানে ক্ষেত্রফলটার মান সবচেয়ে কম হবে, তার মানে আমার লঘুমান। এই যে বুঝে গেলাম যে এটা লঘুমান গুরুমানের অঙ্ক। এখন তুমি চিন্তা করবা যে বোর্ড এক্সামে হইলে কি লাগে, বোর্ড এক্সামে লঘুমান গুরুমানের জন্য ভাইয়া এফএক্স লাগে, কিন্তু আমার ভর্তি পরীক্ষায় কি দেওয়া থাকবে না, এফএক্স দেওয়া থাকবে না। তাহলে কি করব, প্রশ্ন থেকে এফএক্স বানায় নিব। কিভাবে, ওই যে সর্বাপেক্ষা কম সর্বোচ্চ দিয়ে যাকে বুঝাবে সেই হচ্ছে এফএক্স। এখন বলো কোন জিনিসটা সবচেয়ে কম হইতে হবে, বলে দিছে অলরেডি, ক্ষেত্রফল সবচেয়ে কম হইতে হবে। তাহলে এফএক্স কি হবে, এফএক্স হবে আসলে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা হবে এফএক্স। এখন বলো একটা সিলিন্ডারে চারপাশে ক্ষেত্রফল মানে সাইডে ক্ষেত্রফল, উপরে ক্ষেত্রফল, নিচে ক্ষেত্রফল কিভাবে বাইক করে এটা আমরা জানি। সিলিন্ডারে বক্রতলে ক্ষেত্রফল মানে সাইডের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h, আর উপরে ক্ষেত্রফল হচ্ছে πr², কারণ উপরে একটা বৃত্ত, নিচে একটা বৃত্ত, πr², সো দুইটা πr², এই যে 2πr/h আর হচ্ছে 2πr², এটা হচ্ছে চারপাশে ক্ষেত্রফল। 2πr/h হচ্ছে বাঁকাটার ক্ষেত্রফল, আর πr² হচ্ছে উপরেরটা নিচেরটা ক্ষেত্রফল, মানে দুইটা বৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে মোট ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফলটা কি হবে আমাদের এফএক্স। কেন, কারণ বলে দিছে যে ক্ষেত্রফলটা সবচেয়ে কম হবে, যেই জিনিসটা সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে সেটাই হবে আমাদের এফএক্স। ওকে, এফএক্স কয় চলক ভাইয়া? দুই চলক, আরও আছে এইচও আছে, দুই চলক। কিন্তু দুই চলক হইলে তো আমাদের হবে না, আমাদের লাগবে তো ভাইয়া এক চলক। তাহলে দুই চলক থেকে আমাকে কি করতে হবে, এক চলক বানাইতে হবে। কিভাবে, ওই যে তথ্য দিয়ে দিছে 1 লিটার, আমরা জানি 1 লিটার মানে কি 1 লিটার মানে হচ্ছে আয়তন, আর এই সিলিন্ডারের আয়তনের সূত্র কি, πr²h, এটা হচ্ছে সিলিন্ডারের আয়তনের সূত্র। সিলিন্ডারের আয়তনের সূত্র, এটা কত লিটার বলে দিছে, এটা বলে দিছে ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার মানে সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে সেন্টিমিটার কিউব, ঠিক আছে, ঘন সেন্টিমিটার। তাহলে এখান থেকে এখন বলো আমরা এইচ এর মান পেয়ে যাব না? তাহলে এইচ এর মান হচ্ছে 1000 ডিভাইডেড বাই πr²। এই এইচ এর মানটা এখানে বসাও, তাহলে সব এক চলক হয়ে যাবে। তাহলে 2πr, এই যে এইচ এর জায়গায় বসায় দাও 1000 ডিভাইডেড বাই πr², আর এখানে থাকে 2πr²। তাহলে দেখো পাই পাই কাটা, একটা আর একটা আর কাটা, তাহলে এটা হবে 2000 ডিভাইডেড বাই আর, আর এখানে হচ্ছে 2πr²। ঠিক আছে, এই যে দেখো এক চলক হয়ে গেল। এখন আমরা জানি এক চলক হয়ে গেলে আমাদের নেক্সট কাহিনী কি, নেক্সট কাহিনী হলো এই ফাংশনটাকে মানে এফএক্স কে একবার ডিফারেন্সিয়েশন করে শূন্য ধরবো। আচ্ছা, এখানে চলক কিন্তু আর, আর হইলে আমরা কিন্তু এখানে এক্স লিখবো না, মনে রাখো এখানে এফ আর লিখবা, এফ আর। ঠিক আছে, এক্স চলক হইলে এক্স লিখতাম, কিন্তু এটা হবে এফ আর। ঠিক আছে, এফ আর, কোনো সমস্যা নেই, একই কথা। ওকে, এখন এটাকে ডিফারেন্সিয়েশন করে দাও, এটাকে ডিফারেন্সিয়েশন করো 1/r, 1/r কে ডিফারেন্সিয়েশন করলে -2000 ডিভাইডেড বাই r²।
আর পাই আর স্কয়ার কে করলে হচ্ছে 2 পাই থাকলো 2 দুগুণে 4 4 পাই আর 4 পাই আর ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, ওকে। এখন এইখান থেকে হিসাব করে আমাদের আর এবং এইচ এর মান বাইর করতে হবে। এটা আমাদের টার্গেট, আর এবং এইচ এর মান বাইর করা। ঠিক আছে, আর এবং এইচ এর মান বাইর করাটাই কিন্তু আমাদের টার্গেট। ওকে, এই 2000টা ওই পাশে নিয়ে যাও, তাহলে এটা হচ্ছে 4 পাই আর, এদিকে থাকে হচ্ছে 2000 ডিভাইডেড বাই আর স্কয়ার। ওকে, আর আর কোনাকুনি গুণ দিলে হবে আর কিউব, আর এখানে হবে তোমার 2000 ডিভাইডেড বাই 4 পাই। তাহলে এখান থেকে দেখো আমরা আর এর মান পেয়ে যাব, সেটা হচ্ছে কিউবিক রুট অফ 2000 ডিভাইডেড বাই 4 পাই। তাহলে দেখো আর এর মান চলে আসে। ঠিক আছে, আর এর মানটা চলে আসছে। ওকে, কিউবিক রুট অফ 2000 ডিভাইডেড বাই 4 ইন্টু পাই হচ্ছে 3.1416। ওকে, সো এটা চলে আসে 5.419 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা আর এর মানটা পেয়ে গেছি এত সেন্টিমিটার। ওকে, এই আর এর মান যখন আমরা এখানে বসাবো তখন আমরা এইচ এর মান পেয়ে যাব। তাহলে এই আর এর মান এখানে বসায় দাও, 1000 ডিভাইডেড বাই এখানে বসায় দাও। তাহলে 1000 ডিভাইডেড বাই পাই মানে হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 5.419 স্কয়ার। তাহলে এটা আসে 10.8395। আমি 84 লিখে দিই, 84 সেন্টিমিটার। এই যে উচ্চতাও পেয়ে গেছি, শেষ। দেখছো, হ্যাঁ একদম ইজি অঙ্ক কিন্তু, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। ওকে, সো একই রকম জিনিস এই যে এখানে আছে, এখানেও দেখো একই রকম জিনিস। তোমাকে প্রশ্ন পড়ে বুঝতে হবে যে আসলে এই জিনিসটা যে সর্বোচ্চ সর্বনিম্নের অঙ্ক, এটা তোমাকে প্রশ্ন পড়ে বুঝতে হবে। 10 মিনিট। তো দেখো, একটা রেডিও উৎপাদনকারী প্রতিষ্ঠান সপ্তাহে এক্স সংখ্যক রেডিও উৎপাদন করে। কয়টা রেডিও বানায়? এক্স সংখ্যক রেডিও বানায়, এবং প্রত্যেকটা রেডিও পি টাকা দরে বিক্রয় করে। তাহলে মানে প্রত্যেকটা বিক্রয় মূল্য হচ্ছে পি টাকা। যেখানে পি সমান এত, ও বাবা, পি এর মানও বলে দিচ্ছে, বাহ, পি এর মান বলে দিচ্ছে এক্স এর সাহায্যে, হয়ে গেছে। যদি প্রতিষ্ঠানটি সপ্তাহে এক্স সংখ্যক রেডিও উৎপাদনে ব্যয়, ও উৎপাদনে ব্যয়ও বলে দিছে, ব্যয় ব্যয় মানে খরচ, উৎপাদন করতে এত টাকা খরচ হয়, এটা হচ্ছে বিক্রয় করে, মানে বানাইতে টাকা লাগে এত আর বিক্রি করছে এত। তাহলে আমরা জানি বিক্রয় মূল্য থেকে ওই খরচটা বাদ দিলে মুনাফা মানে লাভ পাবো, লাভ। তবে দেখাও যে সপ্তাহে 40টা রেডিও উৎপাদন করলে প্রতিষ্ঠানে মুনাফা বৃহত্তম হবে। এই যে বুঝে গেলাম, এতক্ষণ বুঝি না এটা কিসের অঙ্ক। যখন এগুলা ভর্তি পরীক্ষায় আসবে তখন কিন্তু তুমি ফার্স্টে পুরো প্রশ্নটা ঠান্ডা মাথায় পড়তে হবে, পড়ে বুঝতে হবে এটা কিসের অঙ্ক। কারণ বোর্ডের মতো তো এটা বিভাগ ভাগ করা থাকে না, এবং বোর্ডের মতো বলেও দেয় না যেটা ডিফারেন্সিয়েশনের অঙ্ক, এভাবে বলেও দেয় না। তো এখানে আমরা এই যে বৃহত্তম, ক্ষুদ্রতম, সর্বোচ্চ, সর্বনিম্ন, লঘুমান, গুরুমান, এগুলা দেখে বুঝতে হবে, বুঝতে পারছো। যেমন এখানে বৃহত্তম, বৃহত্তম দেখে বুঝলাম এটা হচ্ছে গুরুমানের অঙ্ক, এটা গুরুমানের অঙ্ক। এখন বলতো কোন জিনিসটা বৃহত্তম হবে? আমরা বুঝে গেছি কোন জিনিসটা বৃহত্তম হবে, মুনাফাটা বৃহত্তম হবে, মুনাফাটা বৃহত্তম হবে। ঠিক আছে, তাহলে মুনাফাটা বৃহত্তম হবে। তাহলে আমরা বুঝে গেছি যে আমাদের এফএক্স হবে মুনাফা, যেই জিনিসটা বৃহত্তম হয় ওই জিনিসটাই হবে আমাদের এফএক্স, তাই না? লঘুমান গুরুমান যা, সেটাই হলো এফএক্স। তাহলে আমাকে বলছে বৃহত্তম হবে মুনাফা, তাহলে এফএক্স হচ্ছে মুনাফা। এখন বলো মুনাফা কিভাবে পাওয়া যায়? সেটা হলো বিক্রয় মূল্য থেকে, মানে তুমি কত টাকা বিক্রয় করছো সেই বিক্রয় মূল্য থেকে তোমার উৎপাদন খরচটা বাদ দিতে হবে। উৎপাদন ব্যয় মানে উৎপাদন খরচটা বাদ দিলে, মানে বানাইতে কত টাকা লাগছে সেটা বাদ দিলে মুনাফা পেয়ে যাব। ওকে, বিক্রয় মূল্য কত? দেখো, এক্স সংখ্যক রেডিও বানাইছো, প্রত্যেকটার দাম হলো পি, মানে একটার দাম পি। তাহলে একটার দাম যদি পি হয় তাহলে এক্স সংখ্যকের দাম কি হবে? পি এক্স।
এটাতে তুমি বিক্রি করছো, আর কত কত টাকা লাগছে বানাইতে, ওই যে এক্স সংখ্যক বানাইতে লাগছে এত টাকা, এটা হচ্ছে মোট উৎপাদন ব্যয়। তাহলে উৎপাদন ব্যয়টা বলে দিছে। আবার এখানে দেখো এক্স সংখ্যক বানাইতে পি টাকা লাগছে, তাহলে মোট বিক্রয় মূল্য হচ্ছে পি এক্স। আবার দেখো পি এর মানও কিন্তু বলে দিছে, সো পরের লাইনে আমি পি এর মান বসায় দিই, মাইনাস এক্স বাই 4 ইন্টু এক্স, পি এর মান বসায় দিছি। আর এখানে আছে 120 এক্স প্লাস এক্স স্কয়ার বাই 2। ওকে, গুণ দাও, এবার গুণ দাও। তাহলে এটা হচ্ছে 200 এক্স, তাই না? 200 এক্স দিয়ে গুণ হবে, আর এটা 2 দিয়ে 4 কাটা গেলে এক্স বাই 2, তাহলে এখানে হবে মাইনাস এক্স স্কয়ার বাই 2, আর মাইনাস এখানে হয় 120 এক্স মাইনাস এক্স স্কয়ার বাই 2। ওকে, তাহলে আমরা এফ এক্স এর মান এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আশা করি। তাহলে এখান থেকে আমরা ফাইনালি এফ এক্স এর মান পেয়ে যাচ্ছি। অতএব হিসাব করো, বিয়োগ দাও বাবা, বিয়োগ দাও। 200 থেকে 120 বিয়োগ দিলে হবে 80 এক্স মাইনাস এক্স স্কয়ার বাই 2, এক্স স্কয়ার বাই 2 করলে হবে শুধু এক্স স্কয়ার, শুধু এক্স স্কয়ার। আমি কি পেয়ে গেলাম? এফ এক্স পেয়ে গেলাম, শেষ। এফ এক্স পাওয়ার পর এখন বাকিটা আমরা জানি যে আমাদের কি করতে হবে। এফ এক্স পাওয়ার পর আমরা জানি একবার ডিফারেন্সিয়েশন করে শূন্য ধরবো, একবার ডিফারেন্সিয়েশন করে শূন্য ধরলে 80 এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 80, এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x। এখন 2x ওই পাশে গেলে হবে 80, 2 দিয়ে ভাগ করলে হবে 40। এটাই দেখাইতে বলছে যে এক্স এর মান হচ্ছে 40, তার মানে 40টা বিক্রি করলে হাইয়েস্ট মুনাফা। এই যে এটাই দেখাইতে বলছে যে 40টা বিক্রি করলে, মানে এক্স এর মান যদি 40 হয় তাহলে হাইয়েস্ট মুনাফা। এখন সেই হাইয়েস্ট মুনাফাও বের করতে বলছে, তাহলে সেই হাইয়েস্ট মুনাফা তার মানে এফ এর ম্যাক্সিমাম ভ্যালু। হাইয়েস্ট মুনাফা, মুনাফা কি? মুনাফাই তো হচ্ছে এফ এক্স, মুনাফাই তো হচ্ছে এফ এক্স। তাহলে সেই এফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলছে। কি করব? এই এক্স এর মান এফ এক্স এ বসায় দিব, শেষ। এক্স এর মান এফ এক্স এ বসায় দিব 80 ইন্টু 40 মাইনাস 40 স্কয়ার, এটা হচ্ছে হাইয়েস্ট মুনাফা। কত আসে দেখো, 80 ইন্টু 40 মাইনাস 40 স্কয়ার, তাই না? এফ এক্স এর মধ্যে এক্স এর মানটা বসায় দিব, আমরা জানি লঘুমান গুণমান বাই করার সময় এক্স এর মানটা ওইখানে বসায় দিতে হয়, 1600 টাকা। তাহলে এই 1600 টাকা হচ্ছে আমাদের হাইয়েস্ট মুনাফা। ঠিক আছে, ইজি ম্যাথ। দেখছো এখন ইজি লাগতেছে, সিয়াম বলতেছে এখন ইজি লাগতেছে। হ্যাঁ, মুস্তাক বলছে আমি পড়ানোর পরে ইজি মনে হয়। থ্যাংক ইউ বাবা। সো আসলে ইজি, কিন্তু তোমরা দুই ভাগ করে ফেলো। তোমরা ভাবো বোর্ডে পড়ালেখা একরকম, ভর্তি পরীক্ষায় পড়ালেখা একরকম, একসাথে দুইটাতে আমি একসাথে দুইটা কভার করতে পারবো না। মনে রাখো এটা ভুল ধারণা, এবং আসলে তোমাদের উচিত একসাথে দুইটাই জন্য প্রিপারেশন নেওয়া। কারণ তুমি যদি বোর্ডের জন্য প্রিপারেশন নাও, অল্প একটু বেশি জানা থাকলেই তুমি ভর্তি পরীক্ষাটা কভার হয়ে গেল, এবং এখনই তো তোমার আসলে ওই অল্প একটু জানার টাইম, তাই না? তাহলে একবারই প্রিপারেশন নাও যেন তোমার দুইটাই কভার আপ হয়ে যায়। ওকে, সো এই যে দুইটা অঙ্ক, এই দুইটা অঙ্ক ভাইয়া তোমাদের হোমওয়ার্ক দিতে চাই। এই হোমওয়ার্কটা তোমরা করবা, করে তোমরা শিখবো জিতবো গ্রুপে পোস্ট করবা। আমি দেখতে চাই কে কে পারো, এই বানানো অঙ্কগুলা কে কে পারো, আমি এটা দেখতে চাই। ঠিক আছে, এই হোমওয়ার্কটা জমা দিবা হচ্ছে শিখর শিখবো জিতবো গ্রুপে। ঠিক আছে, শিখো শিখবো জিতবো গ্রুপে এই হোমওয়ার্কটা সাবমিট করবা। ঠিক আছে, এই গ্রুপে হোমওয়ার্কটা দিয়ে দিবা। ঠিক আছে, বুঝতে পারছি? একদম ইজি, একদম ইজি। ওকে, আরেকটা আইইউটি অঙ্ক আছে, এই আইইউটি অঙ্কে অ্যান্সারটা আমি বলে দিব, কিন্তু তোমরা কিভাবে আসছে সেটা তোমরা মিলাবা, তোমরা মিলাবা। ঠিক আছে, কিভাবে আসছে সেটা মিলাবা। যদি না পারো ভাইয়া ইঞ্জিনিয়ারিং কোর্সে আবার দেখায় দিব। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং কোর্সে আবার দেখায় দিব। ওকে, ফাইনালি ক্লাসটা শেষ করার আগে আমি বলি, ইঞ্জিনিয়ারিং কোর্সে যে শুধু লাইভ ক্লাস হবে আর এক্সাম হবে তা না, তোমরা কিন্তু প্রিন্টেড বই পাবা। তার মানে আমরা বই ছাপায়া তোমাদের বাসায় পাঠিয়ে দিব, হার্ড কপি বই। এরকম হার্ড কপি বই হবে 3 ধরনের, কোশ্চেন ব্যাংক, মাস্টার বুক, এক্সারসাইজ বুক। কোশ্চেন ব্যাংক পাবা আবার 2 ধরনের, একটা হলো ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে ঢাকা ভার্সিটি এ ইউনিটের জন্য, মানে ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন ব্যাংক, আর একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক পাবা। আর মাস্টার বুক পাবা এই যে সবগুলা, ফিজিক্স ফার্স্ট পেপারে একটা বই, ফিজিক্স সেকেন্ড পেপারে একটা, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, ম্যাথ,
ফার্স্ট পেপার ম্যাথ, সেকেন্ড পেপার বায়োলজি, ফার্স্ট পেপার বায়োলজি সেকেন্ড পেপার এবং ইংলিশ, এই সবগুলা মাস্টার বুক তোমরা পেয়ে যাবা। এবং প্রতিটা সাবজেক্টের জন্য প্র্যাকটিস করার জন্য তোমরা এক্সারসাইজ বুকও পেয়ে যাবা। প্রতিটা সাবজেক্ট প্র্যাকটিস করার জন্য এক্সারসাইজ বুকও কিন্তু তোমরা পেয়ে যাবা। এরপরে তোমাদের লাইফ ক্লাস যখন শেষ হবে তখন কিন্তু তোমাদের মেইন যে কোর্স ইঞ্জিনিয়ারিং কোর্সে কিন্তু তোমাদের মডেল টেস্ট থাকবে, এবং সেই মডেল টেস্ট পুরা ভর্তি পরীক্ষা স্ট্যান্ডার্ড হবে। ফার্স্টে প্রতিটা পেপার ওয়াইজ মডেল টেস্ট হবে, তারপরে তোমাদের সাবজেক্ট ওয়াইজ মডেল টেস্ট হবে, তারপরে তোমাদের ইউনিভার্সিটি ওয়াইজ মডেল টেস্ট হবে। ব্যাপক মডেল টেস্ট, পেপার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, তারপর ইউনিভার্সিটি ওয়াইজ। বুয়েটে স্পেশাল মডেল টেস্ট হবে, ডিইউ স্পেশাল মডেল টেস্ট হবে, সিকেইউএট স্পেশাল মডেল টেস্ট হবে, বুটেক্স স্পেশাল, সাস্ট স্পেশাল মডেল টেস্ট হবে। এবং এই যে সবকিছু, এই সবকিছু তোমরা একসাথে পাবা লক্ষ্য জিপিএ-5 কোর্স টোর্স সবকিছু সহ, বই সহ 12,000 টাকায়। ঠিক আছে? আর যারা অলরেডি লক্ষ্য জিপিএ-5 কোর্সে ভর্তি হইছো তোমাদের জন্য ডিসকাউন্ট আছে। ওই ডিসকাউন্ট জানার জন্য তোমরা কল করবা 16780 এই নাম্বারে। যারা অলরেডি লক্ষ্য জিপিএ-5 কোর্সে ভর্তি হয়ে গেছো তোমাদের জন্য ডিসকাউন্ট থাকবে, তোমরা কল করবা 16780 এই নাম্বারে। আর এই টাকাটা একবারে দিতে হবে এমন কোনো কথা নেই, এটা তুমি চাইলে ইনস্টলমেন্টেও দিতে পারবা। ইনস্টলমেন্ট মানে ভেঙে ভেঙেও দিতে পারবা, তো কোনো সমস্যা নেই। এটাতে মধ্যে কিন্তু সব থাকবে, লক্ষ্য জিপিএ-5 কোর্স থাকবে, প্রি ইঞ্জিনিয়ারিং থাকবে, ইঞ্জিনিয়ারিং এর মেইন কোর্স থাকবে, আর প্রিন্টেড বইও থাকবে। ঠিক আছে? তোমার যদি মনে হয় যে না আমি ঢাবির জন্য প্রিপারেশন নিব, তখন তুমি কিন্তু ঢাবিতে সুইচ করতে পারবা। তো মনে রাখো আজকে ক্লাসে একটা জিনিসই আসলে তোমার বোঝা উচিত, যে প্রথম প্রথম সবকিছু ইম্পসিবল মনে হয়, কিন্তু যখন তুমি পড়ে ফেলবা, প্রিপারেশন নিয়ে ফেলবা, তখন কিন্তু সব পসিবল মনে হয়। ঠিক আছে? সো মনে রাখো ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইটস ডান, মানে যখন এটা করে ফেলা হয় তখন কিন্তু এটা পসিবলই মনে হয়। তো এখন হয়তো তোমার কাছে মনে হচ্ছে যে ভাই আমার তো সিলেবাসই শেষ হয় নাই, আমি কিভাবে দুইটা একসাথে পড়বো, আমার তো আগে সিলেবাস শেষ করা উচিত। কিন্তু মনে রাখো তোমার সিলেবাসটা আসলে এমন ভাবে শেষ করা উচিত যেন বোর্ডের জন্য এবং ভর্তি পরীক্ষার জন্য দুইটাই একসাথে কভার করে, এবং এটা পসিবল। এটা এখন থেকেও সিরিয়াসলি পড়ালেখা করলে পসিবল। ঠিক আছে? তো সবাই মনে রাখো এখন থেকে ভালোভাবে পড়ো যেন বোর্ড এবং ভর্তি পরীক্ষা দুইটাই কভার করে। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট কোনো ক্লাসে দেখা হবে। আর মনে রাখো আগামীকাল কিন্তু আমাদের এই প্রি ইঞ্জিনিয়ারিং কোর্সের ওরিয়েন্টেশন। তো আগামীকাল রাত 10টায় প্রি ইঞ্জিনিয়ারিং কোর্সের ওরিয়েন্টেশন, তোমরা সবাই অবশ্যই থাকবা, সেই সাথে তোমাদের ফ্রেন্ডদেরকেও থাকতে বলবা। তো দেখা হচ্ছে আগামীকাল রাত 10টায় প্রি ইঞ্জিনিয়ারিং কোর্সের ওরিয়েন্টেশনে।